চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। ওকে, প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম ডলি। ডলি, পুরো নামটা? ডলি মনি। ডলি মনি। কি নামে ডাকে সবাই? সবাই ডলি বলেই ডাকে। মনি বলেও ডাকে না, মনি শুধু আমার ভালোবাসার মানুষ ডাকে। আচ্ছা ঠিক আছে। তো ডলি আপনার বয়স কত এখন? এখন 24। 24 বছর বয়স। থাকছেন কোথায়? আমি মাওনা থাকি। মাওনাতে থাকেন। আর ওটাই কি আপনার জন্ম জেলা? না, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে। তো 24 বছরের ডলি আজকে এখানে এসছে এবং ডলির কি গল্প সেটা আমরা উদ্ঘাটন করতে চাই। আমি কিছুটা জানি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বার্নিং ইস্যু হতে পারে রিসেন্টলি, রাইট নাও। কারণ ফেসবুকে আমরা এরকম ঘটনা অনেক দেখি, হরহামেশাই দেখি। এটা নতুন কিছু না, তবে আবারও একবার নতুন করে মনে করিয়ে দেওয়া দরকার। খুব ইম্পর্টেন্ট একটা গল্প। এবং ডলি, আপনি যেহেতু পরিণত বয়স্ক এবং আপনার যে গল্প সেই জায়গাটা থেকে আপনার ফেস বা আপনার চেহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা দেখাই, অনেকেই সেটা নিয়ে বিরূপ মন্তব্য করতে পারে, আপনার জীবনে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। এটা জেনেও কি আপনি রাজি আছেন যে আপনার ছবি বা আপনার ভিডিও ফেসবুকে বা ইউটিউবে গণযোগাযোগ মাধ্যমে? হ্যাঁ, এটা আপনার কোনো আপত্তি আমার নেই? রবিউল ছাড়া অন্য কোনো খারাপ বললে আমার সমস্যা হয় না। মানে আপনার এতে কোনো আপত্তি নাই? না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তার মানে আপনি সজ্ঞানে স্বেচ্ছায় অনুমতি দিচ্ছেন। ঠিক আছে, ও যেহেতু অনুমতি দিয়েছে, দিস ইজ আ ভেরি সেন্সিটিভ এপিসোড। প্রিয় শ্রোতা, ও একটা ব্যক্তির নাম নিয়েছে, কেন নিয়েছে আমরা টাচ পেলাম, আমরা শেষ পর্যন্ত গেলে হয়তোবা জানবো। কোনো কিছু গেস করবেন না, কারণ আমি সবসময় বলি যে একটা বাঁকে এসে অনুমান করার কোনো উপায় নেই আরেকটা বাকি কি ঘটছে। তো ও অনুমতি যেহেতু দিয়েছে, আমরা ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে ওনার ছবি এবং ভিডিও পাবলিশ করব। ওকে, শুরু করি আমরা ডলি, একেবারে ছোটবেলা যেখান থেকে আপনার শুরু করার আছে। আমরা 3 বোন, 1 ভাই। আমি সবার ছোট, খুব আদরের আর অনেক দুষ্ট। আপনার কাঁদতে ইচ্ছে করলে আপনি কাঁদবেন, কোনো সমস্যা নাই, লুকানোর কিছু নাই। আমি সবসময় মানুষকে বলি যারা এখানে গল্প বলতে আসেন, 2 থেকে 2.5 ঘন্টা সময় পাওয়া যায় আপনাদের সাথে। আপনার যা করতে ইচ্ছে করে, মনটাকে হালকা করার জন্য যা বলতে ইচ্ছে করে আমাকে বলেন। যখন আপনাকে চেয়ার দিব, তার মানে ইজ ইওর চেয়ার, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বাবা 2007 সালে মারা যায়। তারপরে তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 8-9 বছর। আচ্ছা, তখন আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। এটাই কি আপনার জীবনের প্রথম দিককার মেমোরি, নাকি তারও আগেও কোনো ঘটনা আছে যেগুলো বলার মতো? এখান থেকে। আচ্ছা, কিভাবে মারা গেল বাবা? ও, আমার বাবা অনেক টাকা ঋণ করছিল। আচ্ছা, তারপরে উনি মানে এই ঋণের চিন্তায় স্ট্রোক করে মারা যায় হঠাৎ করে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন, 1 ভাই। আপনি বড় বোনের শুধু বিয়ে দিয়েছিল। আচ্ছা, আর আমরা 2 বোন আর আমার ভাই ছিল। আচ্ছা। ভাই বিয়ে করছিল। আপনার বাবা কি করতো? আমার বাবা ব্যবসা করতো। কিসের ব্যবসা? গরুর ব্যবসা। গরুর ব্যবসা করতো। তো ওই জায়গাটা থেকে বাবা ঋণ করে স্ট্রোক করে মারা যায়। আচ্ছা, তারপর কি হলো? তারপরে অভাব আসে, ভাই ভালো কাজ করে না ঠিক মতো। আর বড় বোনের তো বিয়ে হয়েছে। পরে আমরা 2 বোন থাকি বাড়িতে, আমি অনেক ছোট। পরে আমার মেজো বোন স্কোয়ারে জব নেয়। তারপরে কিছুদিন পর আমিও জব নেওয়ার জন্য চেষ্টা করি, যেভাবে হয়তো 2 বোন চাকরি করলে বাড়ির সংসারটা একটু ভালো মতো চলবে। পরে 2009-এ আমি ঢাকাতে আসি। বাড়িতে তো অনেক অভাব থাকে। ঢাকাতে আসলে আমিও চাকরি নেই, আমার চাকরি হয় না, ছোট বলে কেউ নিতে চায় না। পরে আমার বোন বলে যে আমাদের অনেক অভাব, হাতে পায়ে ধরে আমার চাকরিটাও নিয়ে দেয়। পরে আমার বড় বোন কেউ নিয়ে আসে। পরে আমরা 3 বোন চাকরি করি, খুব ভালোভাবে দিন কাটে তখন আমাদের। পরে আমি 2013 সালে আমার পাশের গ্রামের এক খালা বলে যে ডলিকে তো একটা ছেলে পছন্দ করতেছে, তো ওর তো এখন সুন্দর হয়েছে আগের চেয়ে, তো ওকে বিয়ে দাও। পরে বাড়ি থেকে এটা বলে, আমি জানি না। পরে বাড়িতে একদিন আমাকে নিয়ে যায়, অনেকদিন পর ছুটিতে যাই। পরে ছুটিতে গেলে ওইখান থেকে এসে আমাকে ওই দিন দেখে, মানে আমার যে শাশুড়ি হবে সে আমার চুল দেখে পছন্দ করে ফেলায়। পরে ওই দিন পাকা টাকা করে ফেলায় যে আমার ছেলে যদি বিয়ে করে এই মেয়েকে বিয়ে করবে। আচ্ছা। পরে উনি বাইরে থাকতো। পরে বাইরে থাকতে কোনোরকম কথা মতো হইতো। পরে সবকিছু ঠিকঠাক হইলো, আমি চলে আসলাম। পরে আমি বললাম না, আমি এখন বিয়ে করব না, আমি আরো কিছুদিন চাকরি করব। পরে আমার বড় আপু প্রেম করে বিয়ে করে থাকে, এর জন্য এখন আমি সিরিয়ালে থাকি। পরে আমাকে বিয়ে দিয়েবেই। আচ্ছা। আমার মা কথা দিয়ে দেয় যে আমি যদি বেঁচে থাকি তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো। ছেলে দেশের বাইরে থাকে? হ্যাঁ, দেশের বাইরে থাকে। পরে আমাকে বাড়িতে নিয়ে এসে ওই ছেলেদের বাড়িতে বেড়াইতে নিয়ে যায়, আমরা দেখতে যাব। পরে ওইখানে নিয়ে আমাকে কাবিন করে ফেলায়। আপনি ছেলেকে তখন দেখেন? না না, আমিও দেখিনি। ছেলেটা কোথায় আছে? দেশের বাইরে? মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে। আচ্ছা।
পরে কাবিন করে ফেলায়। পরে আমি আমাদের বাড়িতে চলে আসার পরে আমি ঢাকা চলে আসি তারপরের দিন, যে তোমরা ওকে জোর করে বিয়ে দিছো কেন। পরে আমাকে ওই মারধর করে পরে বলতেছে এই বিয়ে তোমার করতে হবে। পরে ঢাকাতে আসার পরে ওই ছেলে আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে চায়। আচ্ছা, পরে কথা বললে আমি ওকে বলি যে দেখেন আমাকে বিয়ে করেন না, আমি এখন বিয়ে করব না, আমি আরো অনেক দেরিতে বিয়ে করব। পরে বলে না, আমার বাড়ি থেকে মা পছন্দ করছে, আমি তোমাকেই বিয়ে করব। পরে 14 সালে চলে আসে। চলে আসলে পরে বিয়ে করে আমাকে নিয়ে যায়। পরে 2 মাস থাকে, থাকার পরে চলে যায়। পরে আমি বলি যে আপনি চলে গেছেন, এরকম করে ফ্যামিলিতে আমরা গরিব, ওরাও মানে ধনী ছিল, তো আমাদের বাড়ি থেকে বেশি টাকা দিতে পারে নাই, 1,20,000 টাকা দিছিল। এটা বলে আমার শাশুড়ি বলে আমার বাড়ির সাথে আমার চেহারা মেলে না, ফকিরের মতো দেখা যায়। কে বলে এটা? আমার শাশুড়ি। আচ্ছা, এরকম কথা সবসময় বলে। আর ওই বাড়িতে কিছু হারাইলে বলে যে বউ চুরি করে বাপের বাড়ি দিয়ে আইছে। তখন আপনার জামাইয়ের সঙ্গে দেখা হয়নি? আপনি না, জামাই আইছে। আচ্ছা, আসার পরে আমাকে কি তো কথা? রেখেই চলে গেল আবার। না, কিন্তু আসার পরে কি কথাবার্তা হলো? কেমন লাগলো জামাইয়ের সাথে? না, আমি ওনার সাথে তখন আমার ভালো কথার সম্পর্ক হয় নাই, কারণ আমি তো ওনাকে বিয়ে করবই না। আচ্ছা, আর ওনার অনেক বয়স ছিল হ্যাঁ। তখন ওনার বয়স ছিল 32 বছর। তখন আপনার বয়স কত তখন? আমার বয়স ছিল তখন মনে হয় 20 এরকম হবে। কেমন বিষয়? আপনার কত সালে বিয়ে হয়েছে আপনার? 14 সালে। 14 সালে, আজকে হচ্ছে 19। ওইরকমই বলা চলে। হ্যাঁ, তো পরিণত বয়স তো ছিলেন মোটামুটি। আচ্ছা, কিন্তু আমি তো ওনাকে বিয়ে করবো না আমি বলছিলাম, তারপরে উনি বিয়ে করছে কেন? সেটা তো উনি দায়ী না, আমার মনে হয় আপনার মাও অনেকখানি দায়ী। হ্যাঁ, মা তো কথা দিয়ে দিছে, পরে আমি তো ওনাকে না করছি আচ্ছা, যে আমাকে বিয়ে করেন না, আপনি নিষেধ করলেই হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পরে উনি চলে যায়, এরকম কথা বলে। পরে আমার পাশের বাড়ি কিছু ছেলেরা ছিল, মানে দেবর লাগে সম্পর্ক, ওরা যদি বাসার কাজ দিয়ে যাইতো তাহলে বলতো যে বউ ফোন দিয়ে নিয়ে এসে। আমি বাড়ির বাইরে বের হইলে বলতো যে বউ মনে হয় ওই ছেলের সাথে কথা হয়েছে, তাই ওই বাইরে চলে গেছে। মানে এরকম নানান কথা। আমার দেবর ছিল একটা, ও আমাকে মারধর করতো, এত ছেলেদের সাথে কিসের কথা, বাড়ির বাইরে কিসের বের হনো, মানে এরকম। পরে আমি আমার হাজবেন্ডের কাছে সবকিছু বলি। আচ্ছা, যে এরকম। কি নাম ছিল আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ডের নাম জ্যোতি। জ্যোতির কাছে সবকিছু বলেন? হ্যাঁ, হ্যাঁ, যে তুমি আসো, এরকম করতেছে, আমাকে বিশ্বাস করে না, তুমি থাকলে আর এরকম সন্দেহ করবে না। আর আমার যখন যেটা লাগে ওইটা তো আমি বারবার চাইতে পারি না, তো তুমি আমাকে মাসে মাসে টাকা পাঠাবা। বলে যে টাকা পাঠাইতে কি হবে, আমি তো খাওয়ার টাকা বাবার কাছে দিয়েই দিই, তুমি আর টাকা দিয়ে কি করবা। আচ্ছা, পরে এরকম করার পরে আমি একদিন আমার শাশুড়ির একটা কাপড় হারিয়ে গেল। পরে আমাকে বলতেছে যে এই বউ চুরি করছে, চুরি কইরা বাপের বাড়ি দিছে। পরে আমি বলছি যে না, আমি চুরি করি নাই। পরে ওরা কবিরাজ বাড়িতে গেছে, আচ্ছা, চোর ধরবে। পরে কবিরাজ মনে হয় কি বলছিল এটারে সে বলে নাই। পরে আমাকে আর ওই দিন কিছু বলে নাই। না বললে একদিন ঘরে আমাদের ওখানে প্রচুর পরিমাণ আম হয় ওদের বাড়িতে। পরে একদিন আম ঝাঁকাতে পেরে আমার শাশুড়ি যে গুনে রাখছিল, আমি আর সেটা জানতাম না। আচ্ছা, পরে আমি 2টা আম নিয়ে আমার পাশের বাড়ির একজনকে দিছি, আমগুলো পাকছে খান, বৃদ্ধ লোক উনি। পরে উনি গুনে রাখছে, আমি জানি না। পরে আমার শ্বশুর আইছে, শ্বশুরের কাছে সব বলে দিছে, তোমার ছেলের বউ আম চুরি করে খাইছে, চোর হইছে, এই চোর বউ রাখা যাবে না, বাড়িতে মানায় না, এরকম কিছু। পরে আমি শুধু কান্না করি আর আমার হাজবেন্ডের কাছে সবকিছু বলি। ও বলে ঠিক আছে, মা এখন বলতেছে বলুক, আমি আসলে তো আর বলবে না। আচ্ছা, ওই দিনও গেল। পরে একদিন গরুর মাংস রান্না করব। পরে গরুর মাংস আমার শাশুড়ি কেটে পিস গুনে রাখছে যে এখানে এত পিস মাংস আছে। আচ্ছা, আমি রান্না করার সময় মানে তরকারিতে লবণ হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য 1 পিস মাংস খাইছিলাম। সেটা আমাকে না জিজ্ঞাসা করে আমার শ্বশুরের কাছে বিচার দিতেছে। আর আমার একটা চাচি শ্বশুর ছিল, ওনাকে ডেকে এনে দেখাইতেছে, দেখো বউ না মাংস চুরি করে খাইছে। এটা সারা গ্রামের লোক যখন জেনে গেল, তখন আমি ওই বাড়ি থেকে চলে আসলাম। আর তখন ডিসিশন নিয়ে নিছি যে একটা মাংসের জন্য যে সারা গ্রাম ছড়াইতে পারে এরকম বাড়িতে আমি থাকবো না। আমার হাজবেন্ডের কাছেও বলি, ও বলে যে তুমি খাইছো কেন, ওহো, মা ভাগ করে দেওয়ার পরে তুমি খাইতা। পরে আমি বাড়িতে জানাই, আর বাড়ি থেকেই সবকিছু দিত আমার। আচ্ছা, শ্যাম্পু টেম্পু যা কিছু লাগতো, মানে প্রয়োজনীয় সামগ্রী যা লাগতো সব বাড়ি থেকে দিত। হ্যাঁ, ওকে। পরে আমি বলতাম যে আমার যদি সবকিছু বাড়ি থেকেই দেওয়া হয় তাহলে আমি বাড়িতেই থাকি, উনি যখন আসে তখন যাব। পরে ওইখানে চলে আসার পরে ও একদিন ফোন দিয়ে, আমার ফোন বিজি পাইছিল মনে হয় আমার হাজবেন্ড। পরে বলতেছে যে আমি তোমাকে আর রাখবো না,
তুমি অন্য ছেলেদের সাথে সম্পর্ক করো, এই জন্য বাড়ি থেকে চলে গেছো। বিয়ের কয়দিনের মাথায় এই ঘটনা? উনি থাকতো আমার কাছে 2 মাস থাকার পরে আমি ওইখানে থাকছিলাম মনে হয় 5-6 মাস। আচ্ছা, তো এই সময়ের মধ্যেই ঘটনা। হ্যাঁ, হ্যাঁ। তারপর পরে তো আমি চলে এসে ডিসিশন দিলাম যে আমি ডিভোর্স দিয়ে দেব। আমার মা বাবা সবাইকে, পরে কেউ রাজি হয় না যে না ডিভোর্স দেওয়া যাবে। পরে আমি বলছি তাহলে আমি সুসাইড করবো, ওই বাড়িতে যদি আমার যাইতেই হয় তাহলে আমি সুসাইড করবো। এটা বলার পরে তখন সবাই ডিসিশন নিল যে আচ্ছা ঠিক আছে, মেয়ে যখন এই বাড়িতে থাকবে না তাহলে ঠিক আছে ডিভোর্স দিয়ে দাও। পরে আমার কাবিনে আমরা যৌতুক দিছিলাম 1,20,000 টাকা। পরে সেই টাকা নিয়ে আবার কেমন সৃষ্টি হয় যে আমরা এত টাকা দিতে পারবো না, আমরা 80,000 টাকা দেব। আচ্ছা, পরে ওই আমাদের এলাকার সবাই বসে বলছে যে না ওরা যে এত টাকা দিছে সব টাকা দিতে হবে। ওকে। পরে সব টাকা দিয়ে দেয়, আমি ডিভোর্স দিয়ে দিই। টাকাগুলো আপনাদেরকে দিয়ে দেয়? হ্যাঁ, আমাদের টাকা আমাকে দিয়ে দেয়, ব্যাগ দিয়ে দেয়। হ্যাঁ। পরে ওইখান থেকে ওই ডিভোর্স দেওয়ার পরের দিনই আমি ঢাকাতে চলে আসি, মাওনাতে। মানে এটা কি প্ল্যান ছিল নাকি এমনিতেই চলে আসলেন? না, এমনিতে এখন গ্রামের লোক নানান কথা বলবে। ও, কথা থেকে বাঁচার জন্য। হ্যাঁ, তো মাওনা থেকে ছিল? মাওনাতে ছিল আমার একটা বোন আর আমার একটা ফ্রেন্ড। পরে আমি ওইখানে যাই, ওইখানে গেলে আমি একটা চাকরি, ওইখানে স্কোয়ারে চাকরি নিই। নেওয়ার পরে ওইখানে স্কয়ার টেক্সটাইলে? হ্যাঁ, হ্যাঁ, বেশ সুন্দর দিন কাটতেছে ওইখানেও। মানে আমি এত চঞ্চল একটা মেয়ে, ওই শ্বশুর বাড়িতে থাকার পরে আমি কিছুদিন অফ হয়ে গেছিলাম, আর ওরকম দুষ্টামি করা যায় না। পরে এখানে আসার পরে আবার সবকিছু আমার আগের মতোই হয়ে গেল। দুষ্টমি, চঞ্চলি, ঘোরা ফেরা। ওরা তো মহান খুশি, একটা ভালো বন্ধু পাইলো। আচ্ছা, আর দুঃখ থাকবে না ওদের কারো। জি। পরে এই করতে করতে তখন আমি 16 সালে যাই। 17 সালে আমি আমার আপুর ওই ফ্রেন্ডের সাথে ওই আমার ওই রবিউল নামের একটা ছেলের ছবি দেখি আচ্ছা, ফেসবুক। আচ্ছা। পরে আমার ভীষণ ভালো লাগে ওই ছবি দেখার পর। পরে আমি বলতেছি আপু এই ছেলেটারে না আমার খুব ভালো লাগছে। পরে আপু বলতেছে প্রেম করবি? আমি বলছি হ। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, মিঠুর কাছে বলে ওই ছেলের নাম। আপুটা কে ছিল? আমার আপু। আপন? হ্যাঁ। আচ্ছা। পরে বলতেছে তুই প্রেম করবি? আমি বলছি হ্যাঁ। পরে বলতেছে আচ্ছা মিঠুর কাছে বলে নাম্বার নিয়ে দেবো না। পরে মিঠু ভাই বলতেছে যে ওর নাম্বার তো আমি এখন দিতে পারবো না, তুই ওর আইডি নাম্বার। মিঠু ভাইটাকে? ওই ছেলের ফ্রেন্ড। তো মিঠু ভাইয়ের সঙ্গে আপনার বোনের কি সম্পর্ক? আমার বোনকে পছন্দ করতো ওই ছেলে। মিঠু? হ্যাঁ। আচ্ছা, তো তার বন্ধু হচ্ছে এই রবিউল? হ্যাঁ। ওকে। তো মিঠুর সাথে আপনার বোনের সম্পর্ক তখনও ছিল? না। তাহলে কথা বলতো ফোনে, মানে আমার আপুকে ভালোবাসতো, আপু ভালোবাসতো না। ওকে, ঠিক আছে। তারপরে আমি ওর আইডি নাম্বারটা নিয়ে মেসেঞ্জারে কিছুদিন কথা বলি, অনেক কয়দিন। ও ওর নাম্বারটা দিতে চাচ্ছে না। পরে একদিন আমি মেসেঞ্জারে ফোন দিই। পরে আমি বলি আচ্ছা আপনি কি সমস্যা, আপনি কথা বলতে চান না কেন? পরে বলে যে না আমি যদি প্রেম করি তাহলে তো টাকা লাগবে, আমি তো কোনো কাজ করি না, এই জন্য আমি কারোর সাথে প্রেম করি না। আমি বলছি কেন, প্রেমের চেক টেক খাইছেন নাকি? পরে কয় হ্যাঁ একটা মেয়েকে ভালোবাসতাম, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, এরপর আর প্রেম করি না, আর প্রেম করতে তো টাকা লাগে। পরে আমি বললাম যে ঠিক আছে তাইলে তুমি আমার বয়ফ্রেন্ড হও, আমি তোমার গার্লফ্রেন্ড হই। কয় না এটা হবে না, আমি তোমার গার্লফ্রেন্ড হই, তুমি আমার বয়ফ্রেন্ড হও। মানে আমি টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, মানে বয়ফ্রেন্ড হইলে আমি টাকা খরচ করবো আর ও তোমার গার্লফ্রেন্ড থাকবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার তো তোমাকে ভালো লাগছে, তাহলে ঠিক আছে তুমি কিন্তু আজকের থেকে আমার গার্লফ্রেন্ড। পরে বলছে ঠিক আছে। এভাবে 17 সাল থেকে আমরা প্রেম করতেছি। পরে রোজার ঈদ আসলো, ওকে বললাম যে আচ্ছা আমরা কি দেখা করতে পারি? পরে বলতেছে হ্যাঁ দেখা তো করা যায়, কিন্তু যে দেখা করতে তো অনেক খরচ হবে। আমি তো তোমাকে বলছি আমার কাছে টাকা পয়সা থাকে না, বাড়ি থেকে যদি টাকা দেয় তাহলে আমি ঘুরতে পারি, নাইলে নাই। পরে আমি বলছি যে তুমি চিন্তা করো কেন, তুমি তো আমার গার্লফ্রেন্ড, আমি তো তোমার টাকা খরচ করতে দেবো না। পরে বলছে ঠিক আছে তাইলে মিঠু ভাইয়ের কাছে বলি, যদি ভাই বলে তাহলে দেখা করব। পরে আমি বলছি কেন মিঠু ভাইয়ের কাছে বলতে হবে কেন? কয় না প্রেম করে দিছে, পরে হে ওরে যদি না বলি পরে কেমন না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি বাড়িতে যাই, পরে বলতেছে না আমরা এইবার দেখা করব না, আমরা কোরবানি ঈদের পরে দেখা করব। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে ঈদের পরে একবার আমি আমার আপু নওগাঁতে যাই ঘুরতে, ওই মিঠু ভাইয়ের সাথে দেখা করতে। আচ্ছা। পরে মিঠু ভাইয়ের সাথে দেখা করতে ও ওইখানে থাকে। পরে আমার আপু থাকে। পরে আমরা 4 জন একটা রিক্সা করে একটা পার্কে যাই। আচ্ছা। পরে ওই দিন আর কোনো কথা হয় নাই ওর সাথে, আপু ছিল, মিঠু ভাই ছিল, শুধু এতটুকু কথা হয়েছে বিএন কি আজকে বিএনের কি শরীর খারাপ,
এইটুকু কথা বললো। ও পরে ওর ফ্রেন্ডদের সাথে চলে গেছে, আমি আমার আপু আর মিঠু ভাই চলে এসেছি। হুম আমাদের গাড়িতে উঠে দিয়েছে, পরে চলে এসেছি। পরে আসার পর ওই দিনকে দেখার পর থেকে প্রেমটা আরো গভীর হয়ে গেল। হুম মানে ও আমাকে সামনাসামনি দেখছে, আমিও সামনাসামনি দেখছি। আচ্ছা পরে তো মানে কন্টিনিউ কথা হচ্ছেই, ঘুম নাই, কারো খাওয়া নাই, হুম শুধু কথা আর কথাই কথা। আমি কিন্তু ফোন দিয়ে দেখ সবসময় কথা বলি। পরে ও একদিন আমার মর্নিং ডিউটি থাকে, পরে আমার ডিউটি শেষ হয় 2টা বাজে। হুম ও পরে মানে ফোন দিচ্ছে, আমি অফিস থেকে একটু দেরি করে আইছি, ফোন রুমে রেখে গেছিলাম। পাগল হয়ে গেছে আমার সাথে কথা বলার জন্য। ওকে 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 পরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও ধরছে। পরে বলতেছে যে আপু একটু ডলিমনির কাছে দিয়া যাবে। বলতেছে ও তো এখনো আসে নাই, প্লিজ আপু আপনি জান আমি 8 ঘন্টা ওর সাথে কথা বলি না, আমার খুব খারাপ লাগতেছে। হুম পরে আমার ওই ফ্রেন্ডটা আমার কাছে ফোন নিয়ে যায়, আচ্ছা অফিসে নিয়ে যায়, যে তুই এখন আসতেছিস না, তোর রবিউল তো পাগল হয়ে গেছে তোর জন্য। হুম পরে আমি ওইখান থেকে কথা বলতে বলতে রুমে আসি। আসার পরে আবার সে কথা বলতে বলতে আবার সকাল হয়ে যায়, আচ্ছা আমরা কথা বলতেই থাকি। পরে কথা বলতে বলতে কথা রেখে, ও ফোন রেখে দেওয়ার পরে আমি ইউটিউবে যাই, যা দেখি একটা অপূর্ব নাটক আসছে, আচ্ছা বড় ছেলে একটা নাটক। ইউটিউবে হ্যাঁ, খুব জনপ্রিয় নাটকটা। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব আমার ফেভারিট একটা নায়ক। পরে আমি ওই নাটকটা দেখার পরে বললাম রবিউল একটা নাটক আইছে আমার অপূর্বর, তুমি নাটকটা দেখবা। পরে বলতেছে আমার কাছে তো এমবি নাই, হুম তুমি তো জানোই আমি এমবি কিনতে পারি না। পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি এমবি পাঠিয়ে দেবো, তুমি নাটকটা দেখবা। হুম আর এই নায়কটা যেভাবে ভালোবাসে নায়িকাটাকে, ওইভাবে আমাকে ভালোবাসবা। আচ্ছা পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি এমবি পাঠায় দাও, আমি দেখবো। আর এভাবে ভালোই চলতেছিল আমাদের। আমি তো মহা খুশি, অনেকদিন পর ভালোবাসার একটা পছন্দের মানুষ পাইছি। মানে আমার মতো খুশি আর রুমে কেউ থাকে না, সব সময় রুমে লোকজনকে ডিস্টার্ব, ফোনে কথা বলি। কুরবানিদ আসে, কুরবানিদ আসলেও আমরা তো কথা হয়েছিল কুরবানিতে দেখা করব। পরে দেখা করি, দেখা করলে পরে ও ওইখানে ওর ফ্রেন্ড আসে 3টা, আর আমি আচ্ছা আর মিঠু ভাই তো থাকে। আচ্ছা পরে বলছে যে ঠিক আছে আমরা দেখা করব, দুপুরে লাঞ্চ করাবে তুমি একটা রেস্টুরেন্টে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। হুম পরে আমরা যাই, ওর ফ্রেন্ড গুলাই আসে। আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে যাই, যাওয়ার পরে ওর পছন্দের খাবার ও অর্ডার করলো, আর আমি আমার পছন্দের খাবার অর্ডার করি। পরে সবাই খাওয়ার পরে ও বলতেছে না আমরা 1 গ্লাস লাচ্চা খাই। লাচ্ছি হ্যাঁ, হুম পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে খাই। পরে লাচ্ছি খাওয়ার পরে ও বলতেছে আমি একটু খাবো, পরে তুমি খাবা। পরে বললাম কেন এটা বললা? কয় এটা এরকম করে খাইলে নাকি ভালোবাসা বাড়ে, তাহলে আমি ওকে ছেড়ে কখনো চলে যাব না। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আর 1 গ্লাস নেই, তাহলে ভালোবাসাটা বেশি বেড়ে যাবে। হুম হুম হুম। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে ওইখান থেকে খাওয়াটার পর ওর ফ্রেন্ড গুলো বগুড়া মহাস্থান করে যায় ওইখানে ঘুরতে। হুম পরে আমি আর ও আমাকে আর ওকে একটা হোটেলে নিয়ে যায়। পরে ওইখানে একটা রুম ঠিক করে দেয়, ওইটাও আমার টাকায়। আমি মিঠু ভাইয়ের কাছে টাকা দিই যে ভাইয়ার ওই ওদের টাকাটা দেন। হুম পরে ওইখানে দিই, পরে ওরা আবার ঘুরবে, ওদের তো খরচ আছে, হুম আর ওরা তো ওদের কাজে আসে নাই। হুম পরে ওইখানে আসলে পরে আবার ওদেরকে রবিউল বলতেছে যে তাহলে আর 1,000 টাকা দাও, আমি ওদেরকে দিয়ে দিই, ওরা ঘুরবে। আচ্ছা পরে ঘুরতে ওরা, আমি বললাম আচ্ছা ঠিক আছে তা দিয়ে দাও। পরে দিয়ে দিল, ওরা চলে গেল, আমি আর রবিউল। পরে রবিউল বলতেছে যে আজকে কিন্তু সারা রাত আমরা এই জায়গায় থাকবো। পরে আমি বলছি সারা রাত থাকবো, তুমি তো এই কথা বলো না, এই বাড়িতে তো আমি বলে আসলাম চুরি করে আইছি। হুম পরে বলতেছে যে আচ্ছা তুমি ফোন টোন অফ করে রাখো, তাইলেই হবে। আচ্ছা ওকে জানতো আপনার পাঁচটায় যে আপনার একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ, ও তো ওই সময়টা- মিঠু ভাই বলছিল। মিঠু মিঠু ওর তো ফ্রেন্ড ছিল, ও বলে দিয়েছিল সবকিছু। আচ্ছা আমি বলি নাই, আমি পরে ও আমাকে কখনো জিজ্ঞাসা করেনি যে? না, 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 আমাকে জিজ্ঞাসা করেনি তখন পর্যন্ত? না, না। আচ্ছা তারপর? ও পরে ওই সময় জিজ্ঞেসছিল কি ব্যাপার, তো আমাকে পছন্দ হচ্ছে না তোমার? পরে আমি বলছি হ্যাঁ হয়েছে তো। পরে বলতেছে তাইলে আমার কাছে আসো না কেন? আমি তো তোমার কাছেই একটা রুমের ভিতর আছি। পরে বলতেছে তো আমার সাথে তুমি থাকবা। পরে ও এটা বলতেছে নাইলে নাকি আমি ওকে ভালোবাসি না, অনেক কথা বলতেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি মানে আমি ঠিক বুঝিনি, মানে কিসের শর্ত দিয়েছে ও? আমি ওর সাথে না থাকলে আমি নাকি ওকে ভালোবাসি না। মানে ও আপনাকে বলছে নাইট স্টে করার জন্য ওর সঙ্গে? হ্যাঁ তারপর?
পরে আমি রাজি হইলাম, পরে আমরা ওইখানে থাকলাম দুজন। ওই দিন সারা রাত বৃষ্টি হয়েছিল। পরে ও বলছিল যে এই বৃষ্টি সাক্ষী আমাদের ভালোবাসা। হুম। পরে আমি বলছি যে এগুলো তোর সবই মনে থাকবে তোমার? পরে বলতেছে হ্যাঁ সবই মনে থাকবে আমার। পরে থাকার পরে পরে আমি বলতেছি আমার কিন্তু আগে বিয়ে হয়েছিল। ও বলছে ভাই মজা করো না তো, এখন ঘুমিয়ে পড়ো। পরে এটা বলার পরে আমি আর একবার বলি নেই, যেটা কিন্তু সত্যি। হুম। পরে ওইখান থেকে সকালবেলা হয়, পরে আমরা দুজন বের হয়ে যাই। না, কিন্তু এখানে আমার কথা আছে। এটা হচ্ছে এই ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানতেন, ডিটেল জানতেন? আপনি যে রাতের বেলা স্টে করার যে ডিসিশনটা নিলেন, এটা তো সম্ভবত কোনো একটা হোটেলে, রাইট? আচ্ছা, তো এরকম একটা জায়গায় আপনি তার সাথে স্টে করার ডিসিশন নিচ্ছেন, এটা তো ভালোবাসেন তাকে, ঠিক আছে, বাট নিজের জায়গাটা থেকে কোনো ধরনের কোনো কনফিউশন অ্যারাইজ করেনি? কখনো কোনো ভয় তৈরি হয়নি? বা আপনি যে কাজটা করতে যাচ্ছেন এটা তো অনৈতিক কাজ, এরকম কখনো মনে হয়নি ওই হ্যাঁ সময়টা? হয়েছে, কিন্তু আচ্ছা। ও আমাকে বলছে যে এটা যদি না করি তাইলে ও মনে করবে যে ওকে আমি ভালোবাসি। আচ্ছা, তো যে কারণে আপনাকে প্রুফটা দিতে হবে। জি। তার আগে মিঠু ওকে বলেছিল যে আপনি বিবাহিত, এবং সে বিবাহিত ব্যাপারটা আপনি ওকে যখন বললেন, তারপরে সে বললো যে ফান করো না, মজা করো না, ঘুমিয়ে যাও। তার মানে আপনাদের মধ্যে এই ধরনের অনৈতিক সম্পর্ক হবার পরে ডিসকাশন এগুলো। তারপর কি হলো? তারপর সকাল হইলো, পরে আমরা দুজন ফ্রেশ হলাম, হয়ে পরে আমরা ওইখানে একটা পার্ক আছে, সকালবেলা সবাই যায় ওইখানে। আর ওইখানে যায় সবাই আবার ফোন দিয়ে আবার আমরা ওর 4টা ফ্রেন্ড আবার এক হইলো। হওয়ার পরে আমরা সকালে নাস্তা করলাম। নাস্তা করার পর পরে আমি বললাম ঠিক আছে তাহলে এখন আমি আবার এইখান থেকে ঢাকা ব্যাক করব, বাড়িতে তো যাওয়া যাবে না। হ্যাঁ বাড়িতে তো যাওয়া যাবে না, তাই আমি ঢাকাতে যাই। পরে বলছি আচ্ছা ঠিক আছে তুমি ঢাকাতেই যাও। পরে আমাকে একটা গাড়িতে উঠাই দিল, পরে আমি ঢাকাতে চলে আসি। পরে ওকে আবার টাকা দিয়ে আসি, ও বাড়িতে যাবে। আমি টাকা না দিলে তো যেতে পারবো না। মানে বাড়িতে যাওয়ার পর্যন্ত টাকা ছিল না এই ছেলের কাছে? টাকা ছিল কি না, ছিলই না মনে হয়। তো আপনি ওকে কি থেকে ভালোবেসেছিলেন? শুধু একটা ছবি দেখেই? আর ওর অনেক ভালো মনে হইতো আমার কাছে। কেন মনে হতো? কেন হয়তো ও সবসময় আমি যদি কিছু মিথ্যে কথা বলি ও সব বলতো পচা কথা বলতে হয় না, পচা কথা বললে আমাদের ভালোবাসাটা মনে হয় শেষ হয়ে যাবে। মানে অদ্ভুত বিষয়, একটা ছেলের আপনি ছবি দেখলেন, তাকে পছন্দ করলেন, তার সাথে আপনি ফার্স্ট মিটে আপনি ধরনের একটা সম্পর্ক করে ফেললেন। না আমাদের তো আগে দেখা হয়েছিল। আচ্ছা, দেখা হয়েছিল, তার মানে এটা প্ল্যান ছিল একদম পুরোপুরি যে আপনি বগুড়াতে যাচ্ছেন ওর সঙ্গে দেখা করার ওর জন্য। সঙ্গে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ। বগুড়াতে কেন গেলেন দেখা করতে? ও তো এইখানে আসতে পারবে না, ওর বাড়ি ছিল কোথায়? ওর বাড়ি নওগাঁ। নওগাঁ থেকে ও বগুড়াতে আসতো? হ্যাঁ। আর আপনি সিরাজগঞ্জ থেকে? আমি সিরাজগঞ্জ বগুড়াতে যাইতাম। মানে দুজনের জন্য একটা মিডল পয়েন্ট বেছে নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ গিয়ে আপনারা কোন একটা হোটেলে থাকতেন। হ্যাঁ। ওকে, তারপর কি হলো? আপনি পাশে ওরা যাওয়ার ভাড়া দিয়ে দিলেন, হ্যাঁ তারপর? হ্যাঁ পরে ওরা বাসায় চলে গেল। পরে আমি ঢাকাতে আসলাম। পরে আমার আপু তো একটু রাগী, আপু বুঝতে পারছে যে আমি ওর সাথেই ছিলাম। পরে আপু আমার সাথে আর কথা বললো না। কথা না বলে আমার ফ্রেন্ড পরে বলতেছে যে তুই কালকে সারা রাত ফোন বন্ধ করে রাখছিলি, সবাই তো খুব টেনশন করছে, তুই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিস। মানে বলছে আমার দোষ নাই রে, ও না আমাকে ফোন বন্ধ করতে কইছিল, এই জন্য ফোন। মানে হে যা বলতো আপনি মোটামুটি চোখ বন্ধ করে সেগুলি করতেন? তারপরে বলতেছে যে এখন আর কথা বলিস না, তাইলে কিন্তু তোরে মারবে। কে মারবে? আমার বোন। আচ্ছা। তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে কথা বলবো না। পর বলতেছে ঘুমিয়ে পড়, রাত্রে তো ডিউটি আছে। হ্যাঁ, তো বড় বোনই বলছে প্রেম করার জন্য, আবার বড় বোনই গায়ে হাত তুলতেছে, আমি ঠিক বুঝলাম না। বড় বোন তো জানে না যে আমার সাথে দেখা করে রাত্রে থাকবে। তো বড় বোনকে ওটা ফান করে বলেছিল? ফান করে বলছিল কিনা তা জানি না, তবে আমি তো সবসময় বলতাম যে আপু একটা সুন্দর ছেলে হইলাম প্রেম করবো। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিস্টেরিয়াস থিং, বিকজ বড় বোন ইন্সপায়ার করতেছে সম্পর্ক করার জন্য, আবার সে যদি বাইরে নাইট স্টে করে তখন বড় বোন আবার গায়ে হাত তুলবে, মানে অদ্ভুত রকমের ব্যাপার স্যাপার। ওকে, তারপরে বললো যে রাত্রে ডিউটি আছে, তাইলে এখন ঘুমিয়ে পর ফ্রেশ হয়ে। পরে আমি আবার বললাম আচ্ছা ঠিক আছে ঘুমাই, আপুর কাছে যাই একবার। বড় আপুর কাছে? মানে এটা আপনাকে কে বলছে ঘুমিয়ে পড়ার কথা? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড বলতেছে? ফ্রেন্ডের সঙ্গে থাকতেন আপনি? ও একই জায়গায় চাকরি আমরা করতেন? এক রুমে 6 জন থাকি, আমরা রুমমেট। ও 6 জন থেকে আপনারা গার্মেন্টসে কাজটা করতেন? হ্যাঁ হ্যাঁ, মানে সবাই মানে একসাথে? প্রত্যেকটা রুমে 6-7 জন করে থাকে। সবাই একই গার্মেন্টসে কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর? পরে আমি বলতেছি না আপু মন খারাপ থাকলে আমার ভালো লাগে না, যাই। তারপরে আমি আপুর কাছে যাই। পরে আপু ভাত রান্না করে মনে হয়। পরে আমারে বলতেছে তুই যদি আমার শরীরে টাচ করিস আমি কিন্তু পাতিল মাতিল সব ফেলাই দেবো। পরে আমি বলতেছি আপু আচ্ছা আর কোথাও যাবো কিন্তু ফোন অফ করবো না, যাও, তোমাদের আর টেনশন দেবো না। পরে কইতেছে এবারের মতোই শেষ তো? পরে বললাম হ্যাঁ এবারের মতোই শেষ। পরে বলতেছে আচ্ছা তাইলে যা, খাবার খায় ঘুমিয়ে পড়। পরে আপু যখন ক্ষমা করে দিল তাইলে তো আমি আরো খুশি। পরে রুমে আসলাম, রুমে এসে ঘুমাইলাম না, রবিউলের সাথে আবার কথা বললাম।
পরে ও বলতেছে কেউ কিছু বলছে, বলছি যে হ্যাঁ আপু একটু রাগ করছিল, এখন আপুর রাগটা কমছে। হুম। পরে বলতেছে ঠিক আছে তাইলে তুমি এখন ঘুমাও, তোমার তো রাত্রে অফিস আছে, আমিও ঘুমিয়ে পড়বো। পরে বললাম আচ্ছা ঠিক আছে তাইলে ঘুমাও। পরে ও আবার রাত্রে কথা বলতে পারতো না, হুম। ওর ফ্যামিলি পাশের রুমে ওর মা থাকতো, খুব চুরি করে কথা বলতে হতো। পরে আমি সকালবেলা আবার অফিস থেকে আসলাম, অফিস থেকে আসার পর আবার কথা শুরু করে দিলাম। মানে এইভাবে কথা বলতে বলতে দেখা যেত যে আমার বেতনের টাকা পুরো শেষ হয়ে যেত। আচ্ছা, তারপর আপনি কথা বলেই যাচ্ছেন। হ্যাঁ, তারপর আমি কথা আমার ফ্রেন্ডের কাছে বলতাম যে দেখ এই মাসে কিন্তু আমার টাকা শর্ট পড়ে যাবে, তুই কিন্তু টাকা দিবি। হুম। পরে ও বলতেছে ঠিক আছে তুই কথা বলগা যা। হুম। পরে বাড়িতে টাকা দিতে পারতাম না, মা বলতো কি ব্যাপার, আমার মেয়ে তো এরকম না, আর যাই কিছু করুক আমার মেয়ে তো আমাকে টাকা পাঠায় প্রতি মাসের 1 তারিখ হইলে, আচ্ছা। এখন টাকা পাঠাও না কেন? পরে বলতেছি মা এখন না একটু সমস্যা হয়েছে, আমার খালি মজা খাইতে ইচ্ছা করে, আমি দোকানে অনেক টাকা ঋণ করে ফেলাই, এই জন্য আমি টাকা দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে মা, সামনের মাস থেকে আমি তোমাকে দিয়ে দেবো, যাও। মিথ্যা কথা বলতেন? হ্যাঁ। পরে মিথ্যে কথা বললাম, মা পরে মনে করলো যে এইটাই মনে হয় ঠিক, হুম। আমার মেয়ে তো মিথ্যে কথা বলে না, কিন্তু মা তো আর জানে না আমি প্রেমে পড়ছি। হুম। পরে আবার রবিউল আমাকে ফোন দিয়ে বলল যে তুমি কি আমার সাথে আবার দেখা করতে পারবা? পরে বলছি যে এখন সেদিনকে তোমার সাথে দেখা করে আসলাম, আবার এখন যাব, আমার কাছে তো এখন আর স্যালারি তো হয়ে গেছে 1 তারিখে হবে, হুম। আর কিছুদিন পরে দেখা করি, তাহলে হাতে বেশি টাকা হবে, তখন দেখা করে আসবো, আর তোমার পছন্দের খাবারগুলো কিনে নিয়ে যেতে পারবো। হুম। পরে বলতেছে না আমার পছন্দের খাবার কিনতে হবে না, তুমি আসো। পরে আমি বলছি না তুমি ওই দিনকে আমাকে বলছো তোমার কালো আঙ্গুর পছন্দ, আমি এবার গেলে পরে অনেকগুলো আঙ্গুর কিনে দিয়ে আসবো, তুমি বাড়িতে নিয়ে খাবা। হুম। পরে বলতেছে তুমি আসবা কি আসবা না, আমি তোমার কাছে আঙ্গুর চাইছি? পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আসবো। পরে বলতেছে তোমার অমুক দিন এই টাইমে চলে আসতে হবে। মানে তখন কমেন্ট করছে আসলে? হ্যাঁ। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমাদের এলাকায় যাই, যাওয়ার পরে আমার এক কাকি থাকে, ওর কাছ থেকে আমি লাভের উপর টাকা নিই। মানে সুদে টাকা নেন? হ্যাঁ হ্যাঁ, সুদে টাকা নেন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার হ্যাঁ, জন্য? আমার তো তখন স্যালারি তো 30 তারিখ 31 তারিখে হবে। জীবনে কত স্টোরি যে আমাকে শুনতে হবে। ওকে ফাইন, বলেন তারপর। পরে আমি তো চাচিরে বলি যে চাচি আমার তো টাকার দরকার। পরে বলতেছি টাকা দিয়ে তুই কি করবি, তোর তো কদিন পর বেতন হবেই। হুম। পরে বলতেছি না বেতনের এবার ব্যাংকে কি যেন হয়েছে মনে হয় নেটের সমস্যা হবে। হুম। কয় কি জানি আমার ছেলে তো উঠায় ব্যাংকে, তো কোনো নেটের সমস্যা হয় না, তোর খালি সমস্যা হয়। হুম। পরে আমি বললাম তুমি দিবা 6,000 টাকা? পরে বলতেছে যা নিয়ে যা। আপনার স্যালারি কত ছিল এই সময়? আমি যখন রবিউলের সাথে সম্পর্ক করতাম যে সময় তখন আপনি ঋণ নিতেছেন? হ্যাঁ হ্যাঁ, তখন আমার স্যালারি ছিল 7,000 টাকা। তো আপনি 6,000 টাকা ঋণ নিলেন? 6,000 টাকা নিলাম, মাসে 1 তারিখ হইলে আবার 6,000 টাকা লাভ দিতে হবে, আবার ওই 600 টাকা লাভ দিতে হবে, আর 6,000 টাকা ফেরত দিতে হবে। আপনার চিন্তাও হয়নি যে মাস কিভাবে না, চলবে? আমি তো খুব খুশি রবিউলের সাথে দেখা হবে। ও যে খুশি খুশি মন নিয়ে বলছে না, এটা আপনাদের একটু দেখা উচিত ওকে, যে মানুষ কি হতে পারে মানে প্রেমে পড়লে। এটাকে প্রেম বলবো না কি বলে এটাকে আমি ঠিক জানি না। যাই হোক, আমার বলার জায়গাটা অনেক পরে আসবে। তবে আপনারা যদি ভিডিওটা দেখতে চান, আপনারা আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আসবেন, www.youtube.com/RJKebriafm, RJKEBRIAFM, গিয়ে চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করবেন। ওনার ভিডিও আমি দিয়ে দিয়েছি। ওকে বলেন তারপর। পরে আমি টাকা নিয়ে ওইখান থেকে আবার আমার ভাইয়ের মেয়ের সাথে দেখা হয়। পরে বলতেছে তুমি বাড়িতে না যে এখানে কি করতেছো, যারাও দাদির কাছে গোয়া দি তুমি বাড়িতে আইসো। আমি বলতেছি ও কিয়া তোমাকে আমি টাকা দেবো, কিন্তু মার কাছে বললো না আমি বাড়িতে আইসি। পরে কইতেছে তাহলে ঘরের বাড়িতে আসো। পরে আমি বাড়িতে যাই, শুধু 1 গ্লাস পানি খাই আবার চলে আসে, যে মা আসলে তো আমাকে আর যেতে দেবে না, মা না আসার আগে আমার পলাইতে হবে। মা নানির বাড়ি ছিল। পরে আমি ওইখান থেকে টাকা 6,000 নিয়ে চলে আসি। আচ্ছা। আবার সিরাজগঞ্জ আসি ওইখান থেকে বগুড়াতে যাওয়ার জন্য। আচ্ছা। পরে ওর জন্য অনেক কিছু কিনি, আপেল কিনি, কালো আঙ্গুর গুলো কিনি, তারপর কমলা থাকে। পরে ও সিগারেট খাইতো না, সেন্টার ফুড খাইতো, আমি ওগুলা কিনে নিই অনেকগুলো। পরে ও টক খাইতে পছন্দ করে, আমি ওই যে বার্মির আচার গুলো থাকে ওগুলা অনেকগুলো কিনে নিই। কিনে নিয়ে যাই, আমি সিরাজগঞ্জ থেকে কিনি, কারণ ওর সামনে গেলে যদি না কিনতে দেয়। আচ্ছা। এই জন্য আমি ওইখান থেকে কিনে নিয়ে যাই। পরে ও আমার জন্য ওইখানে দাঁড়া থাকে, আবার সেই মিঠু ভাইকে নিয়ে আসে। পরে আবার বলতেছে যে চলো আমরা আজকে 3 জন একসাথে ঘুরবো একটা রিস্কে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। পরে এগুলো দেখে মিঠু ভাই বলতেছে তুই কি প্রেমে পড়ছোস না কি করছোস? আমি কই কেন? কই তুই তো দেখতেছোস এখন সবকিছু ওকে দিয়ে দিবি।
আর আমি বলছি না, ওকে সবকিছু চাই নাকি যে ওকে সবকিছু দিয়ে দেবো। পরে কইতেছে আচ্ছা দে, এগুলা আমি নিয়ে ঘুরি আর খাই, তুই ওর সাথে প্রেম কর। পরে আমি বলছি যে, ঠিক আছে তাহলে আপনি যান। পরে একটা রিস্কায় আমরা দুজন যাই, আবার ওই ওই হোটেলটার কাছে যাই। পরে আমি বলতেছি কি ব্যাপার, এইটা তো সেই আগের বার আইছিলাম, এইটা না? কয় হ্যাঁ এইটাই। টাকা দাও তো 1500। পরে আমি বলছি টাকা কি করবা? কয় দাও, তুমি এখানে দাঁড়া থাকো, 1 লিটারের একটা পানির বোতল নাও। পরে আমি ওকে টাকা দিই, ও দাদারে ফোন দেয়, কি বলে তা তো আমি জানি না, মানে জিজ্ঞাসা করছিল যে এখানে কেমনে কি বলবো আমি হোটেল আলাদা। পরে ও রুম টুম ঠিক করে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। পরে আমি কই কই আমার উপরে একটা ফ্রেন্ড আছে, ও তোমাকে দেখবে। পরে আমি বলছি তুমি তো সবসময় বলো, ও আমাকে সবসময় বলতো আমি নাকি কাক পাখি, তুমি কালো তো এই জন্য। পরে আমি বলছি, তুমি সবসময় আমাকে কাক পাখি বলো, এটা বলে দাও যে আমার কাক পাখি আইছে। পরে না কয় তুমি তো এখন একটু কোকিলের মতো সুন্দর হইতেছো, এই জন্য দেখতে চাইছে। পরে আমি যাই, গেলে পরে ওর ফ্রেন্ড দেখি ওই রুম, ফ্রেন্ড না ওইখানকারই একটা লোক বিছনা টিছনা ঠিক করে দেয় ওইখানে। ওই পরে বলতেছে আমার ফ্রেন্ডকে 200 টাকা দিয়ে দাও তো। আমি কই গেল? পরে কইতেছে যে ও কিছু কিনে নিয়ে এসো, খাবার টাবার। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আসলে ওইটা খাবার কেনার না, মানে ওই ছেলেটা ওই বিছনা ঠিক করে দিছে, এর জন্য ওনাকে দিতে হবে। আমি তখন বুঝতে পারলাম, ও যখন পরে আর ফ্রেন্ড খাবার নিয়ে আসলো না তখন বুঝতে পারি। পরে ও বলতেছে যে আসো এখন আজকে আমরা সারা রাত থাকবো। আমি বলছি না, তুমি তো আমাকে এটা বলো নাই, তুমি আমাকে মিথ্যে কথা বলে নিয়ে এসো কেন? আমি তোমাকে ভালোবাসি বেশি, যখন যেটা বলো বিশ্বাস করি, এর জন্য। কহে না তুমি বিশ্বাস করো সেটা তো আমি জানি। আচ্ছা ঠিক আছে, আজকে সারা রাত থাকতে হবে না, আমরা আজকে 2 ঘন্টা থাকলেই হবে। ওরা বলছে তুমি অসুস্থ, তারপরে দেখা করতে চাইছো, আমি এর জন্য আইছি, তুমি অসুস্থ দেখতে আইছি। বলতেছে না ওইটা আমি মিথ্যে কথা বলছি, আমার অসুখ না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আজকের থাকাই কিন্তু তোমার সাথে আমার শেষ থাকা। পরে বলতেছে তুমি এই কথা বললে কেন? পরে ও এমন অভিনয় করতেছে, মানে ও আমাকে এমন এত ভালোবাসে যা আমি, মানে আমাকে আমার ফ্যামিলির কেউ এত ভালোবাসে না। পরে আমার স্কার্পে পিন ছিল, ওইটা দিয়ে ও হাত কাটতে শুরু করতেছে যে তুমি যদি আমার সাথে না থাকো তাইলে কিন্তু আমি দেখো তোমার সামনে কি করি। পরে এটা দেখার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে এরকম করো না, কিন্তু আজকের থাকাই কিন্তু তোমার সাথে আমার শেষ থাকা, আর কখনো বলবা না আসলে দেখা করব, কিন্তু আমরা এই ধরনের সম্পর্ক করবো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে ওইখানে থাকার পরে ওইখানে মনে 3-4 ঘন্টা থাকলাম। পরে মা আমাকে ফোন দিল যে কি ব্যাপার, তুমি নাকি বাড়িতেই ছিলা, কই গেছো? পরে আমি বলছি আমার একটা ফ্রেন্ডের বাসায় আইছি, একটু দরকারে আমি আসতেছি। পরে ও বলতেছে ফোন অফ করতে বলছি না? আমি কই না আজকে ফোন অফ করবো না, আমি বাড়িতে চলে যাব, আজকে থাকবো না। পরে এটা বলার পরে বলতেছে যাও, এই যে তুমি যে চলে যাচ্ছ, এটা যাওয়ার পরে 10 বার ভাববা। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবলে ভাববো, তুমি আমাকে গাড়িতে উঠাই দাও। পরে ওইখান থেকে নামার পরে ও বলতেছে জানো আমার না অনেক ডাব খাইতে ইচ্ছা করতেছে। পরে বলছি তো খাও, কয় টাকা দাও। পরে আমি কই ও তোমার কাছে তো টাকা নাই। পরে 2টা ডাব কিনি, ওই মিঠু ভাইয়ের দিয়ে একটা, ও খায় একটা। ও আমাকে বলে না যে তুমি খাবা। ওর বাড়ি কোথায় যেন ছিল? বাড়ি নওগাঁ। পুরো নওগাঁর দুর্নাম হয়ে যাচ্ছে আজকে, আমি সরি টু সে। ওকে। পরে আমি ওইখান থেকে গাড়িতে উঠি। পরে ও বলতেছে যে চলে যাচ্ছ? আমি কই হ্যাঁ। পরে বলতেছে চলে যাওয়ার আগে কি যেন দেও, তুমি ওইটা দিবা না? পরে বলছে ও হো সরি আচ্ছা ঠিক আছে, তাহলে কয় টাকা দেবো? পরে বলতেছে আচ্ছা 100 টাকা দাও, তাই ট্রেনে যাবো আজকে, ট্রেনে বেশি টাকা লাগবে না। পরে বলছে আচ্ছা ঠিক আছে নাও। পরে বলতেছে তুমি যায় ফোন দিও, আমার ফোনে কিন্তু টাকা নেই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই, যদি আমি দোকান খোলা পাই তাহলে আমার ফোনেও লোড দেবো, তোমাকেও লোড দিয়ে দেবো। পরে বলছে আচ্ছা ঠিক আছে যাও। পরে ওইখান থেকে আসার পরে বাড়িতে আসলাম, মা তো সেই রকম মানে বকা রেডি করে বসে আছে, মানে আমি আসা মাত্রই শুরু করবে। পরে আমি একটা বাড়িতে আসতে আসতে আমার ওই দিনকার রাত 9টা-10টা বেজে যায়। পরে পাশের বাড়ির একটা দাদিকে নিয়ে ঘরের ভিতর ঢুকি, আচ্ছা যে দাদি থাকলে আর মা বকবে না। পরে আমি নিয়ে গেলাম দাদিকে। পরে বলতেছে যে কই গেছিলি? পরে আমি বলছি যে আমার একটা ফ্রেন্ডের বাসায়। পরে বলতেছে আর কোনোদিন যাবি? এত রাত পর্যন্ত থাকবি? পরে বলছি না এই একটা কাজ ছিল তো এর জন্য, আর তো থাকবো না। পরে মা বলতেছে ঠিক আছে খায় দেয়, ঘুমায় পড়ার, কালকে বাড়ির বাইরে বের হবি না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে।
পরে তো ওই রুমে শুয়ে থেকে ওর সাথে কথা বলতেছি, মা তো বুঝতে পারছে যে ফোনে কথা বলি। হুম। পরে বলতেছে কি ব্যাপার এত রাতে কার সাথে কথা বলা হয়। পরে আমার ভাইয়ের মেয়ে ছোটটা ও বলতেছে, দাদি দাদি তোমার মেয়ে না প্রেম করে জানো। প্রেম করে মানে কয়, হ ওই যে খালি রবিউল রবিউল করে। এই রবিউল আঙ্কেলটা যে কেডা দাদি, এইটা তো আমি বুঝতে পারলাম না। ওকে। পরে মা একদিন কইতেছে, দেখি তো রবিউল কোন রাজপুত্র যে তুই তার জন্য সবকিছু করে হেঁটতেছস। পরে মাক দেখায়, আমার ভাই মানে সবাই দেখে, আমার এলাকায় যারা যারা আমাকে বিয়ে দিতে চায় এখন সবাইকে আমি দেখাই যে এই ছেলে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। হুম। পরে বলে কেন এই ছেলে আবার তোর এত ভালো হয়ে লেগে গেল কবে থেকে। কিভাবে দেখান? ছবি দেখান? হ্যাঁ হ্যাঁ ছবি দেখাই। পরে ছবি দেখে সবাই পছন্দ করে ফেলায়, অনেক সুন্দর। পরে সবাই পছন্দ করে বলে আচ্ছা ঠিক আছে তাইলে এই ছেলেকে বলো বিয়ে কি করতে। করতো? পড়াশোনা করতো ওই সময়? পড়াশোনা শেষ করছে, পরে কিছু করে না। বেকার জীবন যাপন করতেছে। আচ্ছা, ফ্যামিলিতে কে কে ছিল ওর? ওর 3 বোনরা আর বাবা মা আর ও। আচ্ছা, ওই বড় ছিল? বোন বড় ছিল, তারপরে ও, পরে আরো 2টা বোন আছে। আচ্ছা, তারপর? তারপরে আমি তো সবাই দেখাই, সবাই পছন্দ করে, আমি আরো খুশি হয়ে যাই যে আমার আর কোনো সমস্যা নাই। এবার আমি ওকে বিয়ে করে ওই নওগাঁতে থাকবো খুব সুখে। আর নওগাঁর মানুষ যেভাবে কথা বলে ওইভাবে কথা বলবো। হুম। আমি আগে থেকে ওর কাছ থেকে শিখতে চাইতাম, ও বলতো না নওগাঁর কথা তোমার শিখতে হবে না। হুম। পরে মাকে বলতাম, মা আমি কিন্তু নওগাঁতেই থাকবো, তুমি আমার জন্য সবকিছু করে করে প্রতি ঈদে পাঠায় দিবা। হুম। পরে বলতেছে দেখ তোর রবিউল তোরে কি বলে, মানে যেই কেউ বলতো আমার রবিউল বলেই সবাই ওকে বলতো। পরে আমি ওই বাড়ি থেকে আবার ঢাকাতে চলে আসি, আমার ছুটি শেষ হয়ে যায়। জি। ঢাকাতে আসার পরে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করতেছে কি প্রেম কেমন চলতেছে। আমাদের যে প্রেম তো খুব গভীর হয়েছে, এখন রবিউল আমাকে ছাড়া কিছু বোঝে না, আমিও রবিউল ছাড়া কিছু বুঝি না। পরে আমার ফ্রেন্ড বলতেছে এই অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ হয়। পরে আমি বলছি যে এরকম কথা যদি তুই বলস তোর সাথে কিন্তু আমি কথা বলবো না। পরে কয়, আজকে আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, একদিন দেখো রবিউলই তোমাকে ছেড়ে চলে যাবে। পরে এটা বলার পরে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি না 7 দিন। আমাকে কেউ কিছু রবিউলের কথা বললে আমি তাকে শর্ত দিয়ে দিই যে আজকের থেকে আগামী 7 দিন যতদিন না হবে ততদিন আমার সাথে কথা বলবো না। আচ্ছা, এটা বললে আর রবিউলের সম্পর্কে কেউ বাজে কথা বলতো না। আপনার শুনতে ভালো লাগতো না? হ্যাঁ হ্যাঁ আমার শুনতে ভালো, কেন ওরা এরকম কথা বলবো, ও তো অনেক ভালো একটা ছেলে, ভালো মনের মানুষ। পরে এরকম করতে করতে ও আবার বলতেছে যে ডলিমণি তুমি কি আমার সাথে আবার দেখা করবা। আমি বলছি না এইবার দেখা করলে অনেক সমস্যা হবে, এইবার যাওয়া যাবে না। পরে বলতেছে না আর একবার আসো। পরে আমি বলতেছি কেন। ও পরে ওর সাথে যদি আমার কিছু হইতো তাহলে আমরা 2 সেকেন্ডের বেশি রাগ করে কারোর সাথে কেউ থাকতে পারতাম না। আমরা ফোনের নাম্বার সিম অফ করে রাখতাম কিন্তু মেসেঞ্জার চালু থাকতো। হচ্ছে সমানে কাক পাখি, কোকিল পাখি, ময়না পাখি, টিয়া পাখি, এটা বললে আমার রাগ সব শেষ হয়ে যেত। যখনই দেখতাম ও কাক লিখছে পরে তো আমার ফ্রেন্ডরাও হাসতো যে তোর এত ভালোবাসা কাক পাখি ডাকে, তুই কালো দেখে। আমি বলি হ আমি কালো দেখে তো কাক পাখি বলে। পরে বলতেছে যে ঠিক আছে তোমার কাক পাখি দেখো, তোমার এই রাজপুত্র তোমার কাকের থেকে আর কি বানায়। পরে আমি একদিন বললাম আচ্ছা তুমি আমাকে এই কথা বলো, সবাই কিন্তু আমাকে অনেক কথা বলে, তুমি কাক পাখি বলো কেন। কয় আমার বন্ধুরা তো জিগেলে আমি এটাই বলি যে আমি যার সাথে প্রেম করি ও কাকের চেয়ে একটু ফর্সা, কোকিলের মতো কালো। পরে আমি বলছি ও তাই না। পরে কইতেছে By the way, আপনি দেখতে মোটেও খারাপ না, এটা আমার যারা দেখছেন এখন ভিডিওতে তারা ভালো ওপিনিয়ন দিতে পারবে। জি বলেন তারপর না, কি? ও তো আমাকে ভালোবেসে এটা বলতো। হ্যাঁ শিওর, আপনি সেটা এনজয় করতেন। হ্যাঁ 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 আমার ফ্রেন্ড গুলো একটু দ্বিমত করতো যে কেন এটা বলবে। পরে তো আমি আবার রাগ করতাম যে তুমি আর যদি এই কথা বলো, ও বলে যে আমি যতদিন তোমার সাথে সম্পর্ক করবো এটা বলেই ডাকবো, যখন আমরা বৃদ্ধ হব তখন এটা বলেই ডাকবো। রাইট। পরে আমি বলতেছি যাও তোমার সাথে আর কথাই বলবো না। পরে আমি রাগ করে ফোনটা কেটে দিই। পরে আমার ফ্রেন্ডের ফোনে ফোন দিয়ে আমাকে একটা, তখন শাকিব খানের একটা ছবি বানাইছে সত্য কি, আর জিএমসি এর একটা গান তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে। পরে এই গানটা আমাকে শোনায়, তারপরে আমার আবার রাগটা ভেঙে যায় যে ও মানে আমাকে সত্যি ভালোবাসে। আচ্ছা ডাকে ডাক। পরে ওই গান বলার পরে আমি আমার ফোন থেকে ওকে ফোন দিই। পরে বলতেছে আমার ফোনে যে মিস কলের টাকা ছিল তোমার বান্ধবীরে ফোন দিয়ে যে টাকাটা ফুরাইলাম এটা জরিমানা কে দেবে। পরে আমি বলছি যে আচ্ছা বাবু আমি পাঠায় দেবো।
পরে বলতেছে না তোমার টাকা পাঠাইতে হবে না, তুমি তো আমাকে ভালোই বাসো না, ভালোবাসলে কি রাগ করতা? পরে আমি বলছি না, আমার গার্লফ্রেন্ড এরকম কথা বলে না। পরে বলতেছে তাহলে তুমি কি ওই আমি যে বলছিলাম দেখা করবা? পরে আমি বলছি যে তোমার ফোন দিলেই কি এই কথা ছাড়ার কথা থাকে না? পরে বলতেছে না, আমার ফোন দিলে এই কথা ছাড়া কথা থাকে না। পরে আমি বলছি যে আমি বললাম না আমার কাছে টাকা নাই, আর বাড়িতে অনেকদিন ধরে টাকা দিই না, মাকে এবার দিতেই হবে টাকা, আর কতবার 9-6 বোঝানো যায় মাকে। পরে বলতেছে যে ঠিক আছে, আমি এবার দেখি টাকা ব্যবস্থা করা যায় কিনা। পরে আমি বললাম যে তুমি কই টাকা পাবা? কয় আচ্ছা আব্বার ওইখান থেকে টাকা চুরি করে দেখা যায় আসা যায় কিনা। পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি দেখো চুরি করতে পারো কিনা। পরে ও বলতেছে আচ্ছা, পরে ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ ডলিমণি। আমি বলছি হ্যাঁ বলো। কইতেছে আমি না 1000 টাকা চুরি করতে পারছি। পরে আমি বলছি তোমার তো 1000 টাকা যাওয়া আসার ভাড়াই, তা আমার সাথে ঘুরবা কি? পরে বলতেছে না আসো। পরে আসার কথা বলতেছে, পরে আমি বলতেছি যে ঠিক আছে আমি তাহলে স্যালারি পেয়ে আসি। বলতেছে না, স্যালারি পেয়ে আসতেও তোমার কাছে এখন যে টাকা আছে তুমি কাউর থেকে নিয়ে আসো। পরে আমি আবার আমার ওই চাচিকে ফোন দিয়ে বলি যে চাচি আমার তো আরো 4000 টাকা লাগবে। পরে বলতেছে তুই আগে 6000 টাকাই দেশ নাই এখনো, তুই আরো 4000 নিলে 10,000 টাকা হয়, তাহলে তো 1000 টাকায় 100 টাকা লাভ, তাহলে 10,000-এ 1000 করে হয় না? পরে তুই কোত্থেকে দিবি? পরে বলছি আমি দেবো তো, তোমার আমি কি না করছি? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুই একটা নাম্বার দিস, আমি টাকা পাঠাই দিব। পরে ও একটা নাম্বার দেয়, আমি একটা নাম্বার দিই, পরে চাচি টাকা পাঠা দেয়। পরে ওরে বলি যে টাকা দিছে 4000 টাকা। পরে বলতেছে 4000 টাকা হলেই হবে, তুমি আসো। পরে যাই, যাওয়ার পরে আবার ওইখানে ওই একটাতেই ওইখানেই থাকি। পরে ও আমারে বলতেছে যে শোনো, আমি যদি কখনো চলে যাই দেশ থেকে তখন তুমি কি করবা? বলছি আমি তো তোমাকে কখনো চাইতে দেবো না, আমি তো পাগল হয়ে যাবো। তুমি কি সত্যি যাবা? পরে আমার ওই দিনকে এত খারাপ লাগতেছিল, মানে আমি ওইখানে কান্না করতেছি। পরে বলতেছে পাগল, তোমার দেখলাম যে তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। পরে আমি বললাম তাই এই ধরনের কথা আর বললো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আর বলবো না। পরে আমি আবার ওর সাথে ওইখানে থেকে পরে আমি আবার বাড়িতেই চলে আসি। পরে বাড়িতে আসলে পরে মা যেন কিভাবে শুনে যে আমি আমার চাচির কাছ থেকে 10,000 টাকা নিয়েছি। এখন এই 10,000 টাকা আমি কিভাবে দেই? বাড়িতেই টাকা দিই না, আবার চাচিরে দেব কিভাবে? আবার আমি এখন দিলেও তো আমি আর ফোনে টাকা ভরতে পারবো না, এমবি ভরতে পারবো না, তাহলে ওর সাথে আর কথাও তো হবে না আমার, টাকা যদি 10,000 ঋণ শোধ করে দিই। পরে মা জানার পরে অনেক সমস্যা হয় বাড়িতে, আমারে নিয়ে যায়, আমাকে বলে যে তুই টাকা নিছস? আমি বলছি হ। টাকা নিয়ে কি করছস? পরে বলছি যে আমি রবিউলের সাথে ঘুরতে গেছিলাম। পরে বলতেছে ঠিক আছে এই যে এবার টাকা শোধ করতেছি। পরে আমার খালা বলতেছে যে তাহলে আমার থেকে টাকা নিয়ে দিয়ে দে, তাইলে আর লাভটা বাড়বে না, পরে যেদিন ওর টাকা হয় ওই দিন আমাদের দিলেই হবে। পরে আমি বলছি ঠিক আছে তাহলে এটা দিয়ে দাও, আর রবিউলের সাথে দেখা করবো না, আর টাকাও নেবো না। পরে বলতেছে বুঝে বললি? মা বলতেছে। আমি বলছি হ্যাঁ মা আমি বুঝে বললাম। পরে আমার তো অনেক বইকে টইকে সবাই, বড় আপু, মেজ আপু, মা সবাই বইকে, পরে আমি বকা টকা শুনে ঢাকাতে চলে আসি। পরে আসার পরে আমি আর ঠিকঠাক মতো কারোর সাথে কথা বলি না, যে এখন বাড়িতে সবাই জেনে গেছে, এতদিন তো আপু জানতো, এই সম্পর্কটা এখন কত দূর যাবে। যদি বাড়ি থেকে বলে যে তোকে অন্য জায়গায় বিয়ে দেবো, আমি তো রবিউলকে ছাড়া বিয়ে করতে পারবো না। মানে আপনি যতবারই ওনার সঙ্গে দেখা করেছেন মূল টার্গেটটাই ছিল আপনাদের মধ্যে এই যে অনৈতিক সম্পর্কটা, হ্যাঁ এটাই মূল টার্গেটটা ছিল। হ্যাঁ আচ্ছা, এটা ওর জায়গা থেকে টার্গেটটা ছিল, বাট আপনি ওকে, ও যখন এগুলো বলতো আপনি লাভ ছাড়া, যেহেতু আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, আপনি না যে থাকতে পারতেন না। এবং আমি যেটা জানলাম যে 3বারের সম্পর্কের মধ্যে 3বার গেছেন আপনি, তার মধ্যে 2বারই হলো সুদের উপর টাকা নিয়ে। পরে আর ও মানে রাস্তায়, সারা রাস্তায় আমাকে আই লাভ ইউ বলতো, আর বলতো তোমাকে আমি অনেক ভালোবাসি, আমাকে তোমাকে ছাড়া কখনোই ও আপনার উইকনেসটা বুঝতো, আসলে আপনি কি পছন্দ করেন সেটা বুঝতো, বাট ওই সাথে সাথে ওর ইন্টারেস্টও বুঝতো। আমরা এখন পর্যন্ত স্টোরি শুনে সেটাই মনে হয়েছে, বাট সামনে কি হবে জানি না, শুনতে থাকি। তারপর তো আমি আসার পরে চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না। আর আমার যেন কেন ভালো লাগে না কোনো কিছুতে, অফিস যেতেও ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খাবার খেতেও ভালো লাগে না, মানে কেমন যেন লাগে। পরে আমি আমার ফ্রেন্ড বলতেছে কি ব্যাপার, যে মানুষটা সারাক্ষণ রুমে সবাই মাথায় করে রাখতো, তুই এখন কথা বলিস না কেন? পরে আমি বলতাম যে আমার ভালো কথা শুনলেও ভাল লাগে না,
তুই এখান থেকে যা, তোর কাজ থাকলে তুই কাজ কর, আমার ডিস্টার্ব করিস না। পর বলতেছে আচ্ছা ঠিক আছে, তোর হাতের রান্না তো মজা, তুই খালি সবজিটা রান্না করে দিবি, আর কিছু করতে হবে না। আমি সবসময় রান্না করতাম, তরকারি রান্না না করলে ওরা কেউ খাইতো না। বলতাম যে না, এখন আমি রান্নাও করতে পারবো না। পরে ও বলতো যে তাইলে তুই তো শুধু মাছ ভর্তাটা করে দিলেই হবে, আমার ফ্রেন্ড বলতেছে, আর কিছু করতে হবে না। পরে আমি বলছি না কিছু করতে পারবো না। পরে ওরা বুঝতে পারে যে আসলে কি সমস্যা হয়েছে। পরে আমারে আর কিছু বলে না, যেহেতু আমি ওদের সাথে কথা বলতে চাই না। ওরা কি কি বলে আমারে দেখে, আমি আর এইগুলা তাল দিই না। পরে রবিউল ফোন দেয় খুব কম এখন। পরে আমি বলতেছি কি ব্যাপার, তুমি সারাদিন ফোন দিয়ে পাগল হয়ে যাইতে, আমার ফ্রেন্ডদেরকে ফোন দিতাম মেসেঞ্জারে সারাক্ষণ, জান ময়না পাখি পাগল করে ফেলাইতে, এখন ফোন খুব কম দেও কেন? পরে বলতেছি একটু টেনশনে আছি, একটা সমস্যার মধ্যে আছি। পরে আমি বলছি কি হয়েছে? কয় আছে একটা সমস্যা আছে। পরে আমি বলছি বলা যাবে না, বলতেছে না। পরে আমি ওই মিঠু ভাইয়ের কাছে ফোন দিই, আচ্ছা ভাইয়া ওর কি হয়েছে, ও কেন যেন এরকম করতেছে কেন, মানে কথা খুব কম বলতেছে, কি সমস্যা হয়েছে, ওর কি টাকা পয়সার কোনো সমস্যা? পরে ভাইয়া বলতেছে টাকার সমস্যা হলে তুই দিবি? পরে আমি বলতেছি হ্যাঁ, ওর যদি টাকা সমস্যা হয় আমাকে বললি তো আমি দিই, তো বলতেছে না কেন? পরে কইতেছে যে তাহলে তুই ঠিক আছে, তুই ব্যাংক থেকে তোর যত টাকা আছে সব উঠায় ওরে দে, তাইলে তো ও খুশি থাকে, তুইও খুশি থাকিস। মানে ও সবাই জানতো যে রবিউল যদি খুশি থাকে তাহলে আমি খুশি থাকি, আর রবিউলের যদি মন খারাপ থাকে তাহলে আমারও মন খারাপ থাকবে। তারপরে কি বের করা গেল, কারণটা কি ছিল মন খারাপ? কারণটা ও পরে আমাকে দাদা বলতেছে যে রবিউল শুনলাম ও নাকি বিদেশ যাবে, হয়তো এটা নিয়ে বাড়িতে কোনো সমস্যা। পরে ও বলতেছে যে আমি পরে বল তুমি কি বিদেশ যাবা? পরে বলতেছে না, আমার বিদেশ ভালো লাগে না, আর আমি তোমাকে ছাড়াও থাকতে পারবো না। আমি বলছি তাহলে তুমি এইসব কথা ওঠে কেন বাড়িতে? পরেও বলতেছে যে বাড়ির সবাই বলতেছে আমাকে বিদেশ পাঠাবে। পরে আমি বলতেছি বাড়ির সবাই, তুমি বাড়ির যেই টাকা দিয়ে বিদেশ যাবা ওই টাকা দিয়ে আর আমার থেকে টাকা নিয়ে তুমি দেশে একটা ব্যবসা করো। পরে তুমি আমাকে বিয়ে করবা, আমি এখানে থাকবো, তুমি বাড়িতে ব্যবসা করে পরে ওই ছোট দুই বোনকে বিয়ে দিয়ে দিবা। ওরা বিয়ে দিয়ে হলে পরে আমি তোমাদের বাড়িতে যাব, তাহলে তো কোনো সমস্যা থাকে না, তোমার বিদেশও যাওয়া লাগে না। পরে বললেন না পাগল, এটা বাড়ি থেকে যদি আমি ব্যবসা করতে চাই তাহলে টাকা দেবে না, আর বিদেশ গেলে তাহলে টাকা দেবে। পরে আমি বলছি না, তোমার বিদেশ যাইতে হবে না, আমি ওকে সবসময় বলতাম যে তুমি দেশে থাকো, বাড়ি থেকে যে টাকা দেয় আর বাদ বাকি টাকা আমি দেবো, দিয়ে তুমি ব্যবসা করবা, তারপরে তোমার বন্ধুটোর বিয়ে দিবা, তারপরে আমাকে বাড়িতে নিবা, তারপরে আমরা দুজনে একসাথে বৃদ্ধ হব। পরে বলতো যে দেখি বাড়িতে কি বলে। পরে বাড়িতে আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি একদিন আমার সাথে সুমাইয়ার কথা বলাই দিও, ওর ছোট বোন। ওর ছোট বোনকে বলছিল যে আমি এরকম একটা মেয়ের সাথে কথা বলি, তো ওই মেয়েটা তোর সাথে কথা বলতে চায়। মানে আমি সুমাইয়াকে বলতাম যে তোমার ভাইয়াকে বিদেশ যেতে দিও না, ও যদি বিদেশ চলে যায়, আমি শুনতাম যে বিদেশ গেলে তো অনেক টাকা কামাই করে, তা মানুষ মানুষকে ভুলে যায়, তাহলে তো ও আমাকে ভুলে যাবে, আর ও ভুলে গেলে আমি ওকে ছাড়া থাকতে পারবো না। পরে ওই দিনকে ফোন দেয়, পরে আমি ঘুমিয়েছিলাম, পরে আর ফোন ধরতে পারি নাই। পরে আবার আমি ঘুম থেকে উঠে ফোন দিই, পরে বলতেছে সুমাইয়া তোমার সাথে কথা বলতে চাইলো, তুমি তখন ফোন রিসিভ করো নাই কেন? বলছি আমি ঘুমিয়ে গেছি, তাইলে এখন দাও। কয় না, আমি তো সুযোগ সবসময় সবাইকে দিই না। পরে আমি বলছি তার মানে কি তোমার বিদেশ যাওয়ার ইচ্ছা আছে না? কয় হ, বিদেশ গেলেই তো অনেক টাকা কামাই করা যাবে, আর তারপরে আমরা দুজন সুখে থাকতে পারবো বেশি। পরে বলছি না, আমার বিদেশ যেয়ে সুখে থাকতে হবে না, আমরা দেশে থেকেই সুখে থাকবো। আমি বাড়ি থেকে বলবো, আর বাড়িতে তো সবাই তোমাকে পছন্দ করে, তুমি অনেক সুন্দর, আমিও পছন্দ করি, আর আমাদের বাড়িতে তো সমস্যা নাই, তোমার বাড়িতে সমস্যা হলে তুমি ওটা বলবা বুঝাইয়া। পরে বলছে যে না, আর কোনো কথাই হবে না, আমি দেশের বাইরেই চলে যাব। পরে আমি বলতেছি যে না না, তুমি বাইরে যেও না, আমি তোমার পায়ে ধরি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, মানে তোমার একদিন কথা না শুনলে আমি থাকতে পারবো না। আমি এরকম মানে ওর ভালোবাসা ভিক্ষাও চাচ্ছি, যে তুমি আমাকে শুধু তোমার ভালোবাসা ভিক্ষে দাও, আর আমি তোমার বাড়িতে কাজের মানুষ হয়ে থাকবো, কিন্তু তাও তুমি ছেড়ে যেও না, আর তুমি বিদেশ গেলে আমার সাথে আর যোগাযোগ করবা না। পরে বলতেছে যে আচ্ছা দেখি, আর পরে বলতেছে যে একদিন আমি তোমার সাথে সারা রাত কথা বলবো। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ও বলতেছে যে আমার ফোনে কিন্তু টাকা নাই। পরে আমি ওই দিনকে আমার ফোনে মিনিট ভরে রাখি,
100 টাকায় 300 মিনিট দিত তখন। হুম পরে আমি মিনিট ভরে ওর ফোনের অপেক্ষায় থাকি, ও কখন একটা মিস কল দেবে আমি ফোন দেব। হুম ওই দিন আমি অফিসেও যাই না, আমার রাতের ডিউটি ছিল মনে হয়। পরে আমি অফিস বাদ দিয়ে ওর ফোনের অপেক্ষায় থাকি, ওর তার খবর নাই। হুম পরে আমি পরের দিন সকালে ফোন দিয়ে বলতেছে আমি তো সারা রাত পিকনিক খাইছি, এই জন্য আর তোমাকে ফোন দিতে পারি না। হুম পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা না হলে তুমি এরকম করতাম। পরে বলতেছে তো তুমি তো বুঝতে পারছো। পরে একদিন আমার জন্য কেমন লাগতেছে, দুপুরবেলা শুয়ে আছি। পরে আমার আপু যেন কি রান্না করে নিয়েছিল, পরে ওইটা শুকে আমার বমি চলে আইছিল। পরে আপু যেন কি রান্না করছিল, পরে আমার বমি আসে। পরে আমি বাইরে যাই, পরে আমার ফ্রেন্ডটা বসে থাকে বাইরে। পরে বলতেছে কি ব্যাপার ডলিমণি, এরকম করতেছো কেন? পরে আমি বলতেছি কেন জানি রে, এই তরকারিটার গন্ধ ভালো লাগে না আমার, এই জন্য বমিটা আইছে। ওরাও কইতেছে যা আপনার তো কি যেন বলতেছে, একটা উদাহরণ দিল ওদের দেশের, এই যে চালের মধ্যে হালি কত রঙ দেখালি, আমারে বলতেছে আমি নাকি অনেক রঙ দেখাই। পরে বললাম এর মানে তো বুঝলাম না। পরে বলতেছে আর কত ঢং করে লুকায় রাখা যায়। আমি বললাম তোদের কথা কিন্তু আমি কিছুই বুঝতেছি না। পরে বলতেছে তুমি তো এখন বুঝতে পারবা না। পরে আমি বললাম এখন বুঝতে পারবো না মানে? যা তুই আরো 7 দিন আমার সাথে কথা বলবি না, তুই খালি উল্টা পাল্টা কথা বলস। হ্যাঁ এখন রবিউলের কথা বললেই তো তোমার শরীরে আগুন জ্বলে যায়। পরে আমি বলছি জানোই তো রবিউলের কথা খারাপ কিছু বললে আমার খারাপ লাগে, তাই বলো কেন? পরে বলতেছে ঠিক আছে তুমি একদিন রবিউলের কথা বলবা। পরে আমি আবার একদিন অফিসে যাই, আমি যেন কেমন হয়ে গেছি। পরে আমার মেডিকেলে আনছে, মেডিকেলে এনে বলছে যে তোমার তো শরীর দুর্বল, খাওয়া লাগবে ঠিক মতো, না খাইলে তুমি অসুস্থ হয়ে যাবা, ঠিক মতো খাবা। পরে আমি অফিস থেকে ওই দিনকে ছুটি দিয়ে দেয় আমাকে। পরে ছুটি দিলে আমি রবিউলকে বলি রবিউল আমার যেন কেন এখন কেমন লাগে। পরে রবিউল বলতেছে কেন কেমন লাগে, মনের ভিতর খারাপ লাগে নাকি? পরে আমি বলছি না আমার শরীরটাই যেন কেমন লাগে। পরে বলতেছে ও এরকম একটু হয়, গরম তো, এই গরমে সবার শরীরটা কেমন যেন কিরকম যেন হয়ে যায়। পরে আমি বলছি না বোকা, গরম কই, রুমে তো সবসময় ফ্যান চলে। পরে বলতেছে যে কি জানো জানি না তোমার এরকম 9-6 কথা, রাখো ফোন রাখো। পরে আর আচ্ছা রেখে দিলাম। পরে আমার বান্ধবী, ওই বান্ধবীটাই আবার আমার কাছে আসলো, এসে বললো যে আচ্ছা ডলিমণি তুই সত্যি করে একটা কথা বলবি? পরে আমি বলছি কি বল? বলতেছে তুই কি রবিউলের সাথে শারীরিক সম্পর্ক করছোস? পরে আমি বলছি হ্যাঁ। পরে কইতেছে যে তাইলে মনে হয় তোর বাবু টাবু হইছে, নাহলে তুই এরকম করিস কেন? তোর চেহারা তো আগে সুন্দর ছিল, এখন যেন কেমন হয়ে যাচ্ছে। এটা কে বলেছে আপনাকে? আমার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করছে? পরে আমি ওর কাছে সবকিছুই বলি। রবিউল আমাকে কখন কয়টা চুমা দেয়, কখন কয়বার আই লাভ ইউ বলে, কয়বার কাক পাখি ডাকে, সবকিছু আমার ওই ফ্রেন্ডের কাছে আমি বলি, একসাথে ডিউটি করি। পরে বলতেছে যে আচ্ছা তাইলে তুই একটা কাজ করতে পারস। আমি বলছি কি? বলতেছে এটা তুই তোর আপুদেরকে বলতে পারস। পরে আমি বলছি না রে, আপুদেরকে বললে আমার বাইরে ফেলাইব, তুই বলেও এই কথা বলিস না। পরে বলতেছে তোর বলতে যদি সমস্যা হয় তা আমি বলি। আমি বলছি না তোর পায়ে ধরে এটা বলিস না, তাইলে আমার এইখানে রাখবেই না, আমাকে বাড়িতে পাঠাই দিবে। পরে আমি বলতেছি না এটা বলিস না, তাইলে আমার বাড়িতে পাঠাই দিব, আর আমি তো বাড়িতে গেলে রবিউলের সাথে কথা বলতে পারবো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি একটা কাঠি এনে দেবো, তুই সব পরীক্ষা করে দেখবি আসলে তোর এরকম লাগতেছে কেন, চেহারাটাও কেমন হয়ে গেছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই আনিস, আমি ওইটা করবো। পরে এটা করার পরে ওইটা হ্যাঁ আসে। পরে আমার বান্ধবী বলতেছি সর্বনাশ করে ফেলছস, এখন কি করবি? পরে আমি বলতেছি এখন আমি রবিউলে কি করে বলি বল। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি রবিউলের কাছে বলবো, আর তুই তোর বড় আপার কাছে চল, আপা যদি রবিউলকে বুঝাইয়া বলে তাইলে মনে হয় রবিউল বুঝবে। পরে আমি রবিউলের কাছে যাই, রবিউলকে বুঝাই যে রবিউল দেখো আমার না এরকম এরকম লাগে। পরে বলতেছে যে তুমি কি মানে একটা বকা দিয়ে বলতেছে যে এই সব পেশাল করার জন্য ফোন দাও। পরে আমি বলছি না আমার সত্যি কেমন যেন লাগে। পরে বলতেছে ফোন রাখো, এখন আর ফোন দিবা না। ওর ফোনটা অফ করে দেয়। পরে আর সারা রাত ফোনটা অন করে না। পরে আমি আবার আপুর রেশমির কাছে বলি যে রেশমি দেখো না আবার এরকম করতেছে।
আমার সাথে না কথা বলতেছে না, ফোনটা অফ করছে, তাহলে এখন আমি কেমনে বলি? পরে বলতেছে আবার ফোন যখন অন করে, ও যখন তোকে এই গানটা শোনাইতো তুই এই গানটা শোনাবি, তাহলে হয়তো তোকে ও আর এরকম রাগ করে থাকতে পারবে না। পরে আমি ওই গানটা শোনাই, ও যে গানটা বলতো আমাকে। পরে ও বলতেছে যে গান শোনাইতে হবে না, তুমি কি বলতে চাও বলো। পরে আমি বলছি তোমার সাথে না রেশমি কথা বলবে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, রেশমির কাছে দাও। পরে রেশমি বলতেছে যে হ্যাঁ রবিউল ভাইয়া, ও তো এখন এরকম এরকম, ওর মনে হয় পেটে বাবু হয়েছে। পরে বলতেছে যে না না, এটা মিথ্যে কথা, এটা কোনোভাবেই সম্ভব। ও ও বলতেছে এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আমি বলতেছি যে সম্ভব না মানে তুমি এটা কি বলতেছো? পরে রেশমি বলতেছে তুই চুপ কর, আমি বুঝাই বললেই বুঝবে। পরে বলতেছে যে আপনার কথা বলা শেষ? পরে বলতেছে যে না শেষ না, আপনি ওই কথাটা আগে শোনেন, আপনি হ্যাঁ না কিছু তো একটা বলবেন, এখন ও কি করবে। পরে বলতেছে এটা সম্ভবই না, এটা হয়ই নাই, ও এরকম নাটক করতেছে। পরে আমি আবার বললাম ফোন দিয়া যে রবুল তুমি বিশ্বাস করতেছো না কেন? পরে কইতেছে যে না, এটা কিভাবে বিশ্বাস করবো আমি, আমার জানা মতো তোমার এই মিথ্যে কথা বলতেছো, আর তোমার পেটে বাবুটা ভয় নেই। ও ওর জায়গা থেকে এতটা কনফার্ম ছিল কেন? সেটা আমি বলতে পারবো না। কেন আপনি বলতে পারবেন না? আপনি বিবাহিত একজন নারী, কয় মাস সংসার করেছেন এবং আপনি মোটামুটি ম্যাচিউর একটা বয়সের। প্রথম কথা হচ্ছে যে আপনি তো বিষয়গুলো সম্পর্কে জানতেন, কি করলে বাচ্চা আসে, কি করলে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে, ঘটনা বা দুর্ঘটনা আমি ঠিক জানি না, এটাকে কিভাবে বলবো, সেগুলো সম্পর্কে আপনার জানাশোনা ছিল না। এটা তো ফার্স্ট টাইম হয়নি ওর সাথে, আপনারা যাইতেন, আপনারা মিশতেন, সেটা নট ওয়ান টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম আপনারা গেছেন, তো একের পর আগে ঘটনাগুলো হচ্ছে, তার মানে আপনারা সচেতনভাবেই এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো সেখানে আপনি বলতে পারবেন না কেন? মানে আপনারা কিভাবে মিলেছেন যেটার মধ্যে ও কনফার্ম ছিল যে না বাচ্চা আসার সম্ভাবনাই নাই, আর আপনি বলতেছেন যে না আমি জানি না কিছু, মানে বিষয়টা আমি বুঝলাম না। ও এটার জন্য না বলতো যাতে আমি ওকে বিয়ের প্রেশারটা না দিই। সেটা তো অন্য হিসাব, কিন্তু এগুলোর সাথে তো আসলে বাচ্চা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। বাচ্চা যেভাবে হবে সেটা আলটিমেটলি দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক হলে এবং সেখানে কিছু সিস্টেমেটিক প্রসিডিউর আছে সায়েন্টিফিক্যালি, সেগুলো ঘটনা ঘটলেই সেটা হতে পারে। তো আপনারা তো একবার এই ঘটনা ঘটেনি, আপনাদের মধ্যে বেশ কয়েকবার ঘটেছে, আপনারা দুজন সচেতন ছিলেন না? না, আমরা দুজন কোনো ব্যবস্থা নিই নাই। পরে আমি ওকে বলার পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে ফোন রাখি। ব্যবস্থা নেননি, তারপর আপনারা রেগুলার এগুলো করেছেন? হ্যাঁ। এতে ও কোনো ব্যবস্থা নেয়নি? ও একবার আমাকে ওষুধ কিনে দিয়েছিল। আপনি খাননি সেটা? না না, আমি ওইটা খাই এটা এবং আপনি যে খাননি সেটা ওকে জানানো নেই? না, ও পরে জিজ্ঞাসাও করে নাই। তার মানে আপনাদের মধ্যে এই ঘটনা 1 মাস বা 2 মাসের মধ্যে বেশ কয়েকবার হয়েছে, এই যাওয়া আসার ঘটনা, তাই কি? মুখে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে 2-3 বার যে আপনারা একসাথে হয়েছেন সেটা 1-2 মাসের মধ্যেই নাকি গ্যাপ ছিল? না, গ্যাপ 1-2 মাসের মধ্যেই। তারপরে তো ও বলতেছে যে এখন আমি রাখি, এইসব কথা শোনার জন্য ফোন তো রিসিভ। ও কেন বলতেছে যে এটা সম্ভবই না? আমি তো বুঝলাম না, এটা তো সম্ভব। এটা কি ওর জানাশোনা ছিল না? ও এটা বলতো, ও বলতেছে যে 2 মাসে 3 মাসে তুমি কিভাবে বুঝলা? আচ্ছা, ও বলছে 2 মাসে তুমি কিভাবে বুঝলা? হ্যাঁ, 2 মাসে তো বোঝা যায় না, 3 মাসে তো বোঝা যায় না। পরে আমি বলতেছি যে বোঝা যায় না, আমি তো এটা ডক্টরের থেকে এনে পরীক্ষা করছি, এটা হ্যাঁ হয়েছে, তুমি বিশ্বাস করো। আর এখন এই যে আমাকে আমার ফ্রেন্ড নিয়ে যাচ্ছে আপুর কাছে, ওইখানে আপুর সাথে তোমাকে কথা বলায় দেবো, তা আপু যেটা বলে তুমি একটু হ্যাঁ বলো। আর এখন তো এইটা হয়েছে যখন, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে বিয়ে করে রেখে দাও, আমি এখানে থাকবো, তুমি ওইখানেই থাকবা। এটা আপনি ওকে বললেন? হ্যাঁ হ্যাঁ। ও বলতেছে না আমার তো বিয়ে করা এখন সম্ভবই না, আমার বৃদ্ধ বাবা মা আছে, আমার 2টা বোন আছে, ওদের লেখাপড়া শেষ হবে, ভালো ফ্যামিলিতে বিয়ে দেব, আমার অনেক স্বপ্ন আছে ওদেরকে নিয়ে। পরে বলছে ওদেরকে নিয়ে স্বপ্ন আছে, তোমাকে নিয়ে তোমার কোনো স্বপ্ন নাই। পরে বলতেছে যে আমার স্বপ্নটা পরে। পরে আমি বলছি ঠিক আছে, তাইলে তোমার যখন ওদেরকে নিয়ে স্বপ্ন, আমি ওদেরকে বিয়ে দিয়ে দেবো, কিন্তু তুমি এখন আমাকে বিয়ে করো প্লিজ। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলি, আগে মিঠু ভাইয়ের সাথে কথা বলি। পরে মিঠু ভাইকে কথা বললো, মিঠু ভাই বলতেছে যে এখন তাহলে কি করা যায়। পরে আমি আমার আপার কাছে, ওইখানে আমার ফ্রেন্ড নিয়ে যায়, আমার মেয়ে জপে তো অলরেডি জেনেই যায়। পরে আপু তো আমাকে আর ওইখানে রাখবে না, আমার সমস্ত জিনিসপাতি রুম থেকে বের করে ফিলিয়ে মিলিয়ে দিয়ে দিছে যে ওর এখানে কোনো জায়গা নাই, বাড়িতেও কোনো জায়গা নাই, কোথাও জায়গা নাই। আচ্ছা, এটা আপনার বড় বোন না, এটা মেজো বোন? হ্যাঁ। পরে আমি আমার ফ্রেন্ড বলে যাচ্ছে জামা কাপড় নিতে হবে না, ও যদি চলে যায় পরে এসে নিয়ে যাবে। আচ্ছা, আগে রবিউল কি বলে এটা শুনি।
পরে রবিউল কাছ থেকে আমি তো ওইটাই শুনলাম, ও না বললো ওর অনেক স্বপ্ন আছে ওর বোনদেরকে নিয়ে, ওর বোনদেরকে ভালো ফ্যামিলিতে বিয়ে দেবে। পরে আপুর কাছে যাই, বড় আপুর কাছে। পরে আপু বলতেছে, আপুর সাথে ফোনে কথা বলাই দিই রবিউলে। পরে আপু বলতেছে, ভাই এখন এইটা তো সমাজে কেউ মেনে নেবে না, তুমি এখন বিয়ে করে রাখো, তোমার ফ্যামিলিতে সমস্যা হইলে তুমি পরে ওকে নিয়ে যাও। পরে ও বলতেছে, না আপু এখন আমার বিয়ে করাই সম্ভব না। পরে আপু বলতেছে, বিয়ে করা সম্ভব না, এই যে এখন ও তো তোমাকে ছাড়া থাকতে পারে না, আর এই যে এখন এটা যে হয়েছে এটারও তো একটা ব্যবস্থা করতে হবে। পরে বলতেছে, ও কি করবে না করবে সেটা আমি জানি না, তবে আমার পক্ষে সম্ভব না। পরে আপু বলতেছে, তাহলে আমরা ওকে আর বাড়িতে উঠাবো না, তুমিও যেহেতু নিতে পারবে না তাহলে ওর রাস্তা ও দেখে নি। এটা বললে বলতেছে সেটা ওর ইচ্ছা। ওকে। পরে আমি তো প্রচুর পরিমাণ কান্না করতেছি যে ও কেন হ্যাঁ বলতেছে না, আর এখনই তো বিয়ে করলে আমি ওর বাড়িতে যাব না, তাহলে ও হ্যাঁ বলে না কেন। পরে আপু বলতেছে, ঠিক আছে তাহলে মিঠুর কাছে দাও, আমি মিঠুর মুখ থেকে শুনি, যেহেতু ও প্রেম করে দিছে, ওর সাথে ছিল, ও কি বলে। পরে মিঠু ভাই বলতেছে যে এখন তো আর ও বিয়ে করতে চাচ্ছে না, ওর ফ্যামিলি নিয়ে ওর অনেক স্বপ্ন আছে। তো আমার আপু বলতেছে, এরকম তো সবার ফ্যামিলি নিয়ে সবার স্বপ্ন থাকে, তাই তুমি যদি বলো তাহলে রবিউল রাজি হবে। পরে রবিউল বলতেছে যে না সম্ভবই না। পরে আমি আপু বলতেছে, তাহলে ওকে আমরা কোথাও কই যাবে না যাবে সেটা ও জানে। পরে আমি বললাম, রবিউল তাহলে আমি তোমার এখানে চলে আসি। পরে বলতেছে, তুই যদি এখানে আসস তাহলে আমি সুসাইড করবো। তুই তুকারি করতেছে? হ্যাঁ হ্যাঁ। পরে আমি বলতেছি, তুমি সুসাইড করবা কি, তুমি যদি এখন এটা মেনে না নাও আমাকে তো কোথাও নেবে না, আপু মেজ আপু বের করে দিচ্ছে, বড় আপু নেবে না, আর মা তো অসম্ভব, তাইলে এবার আমি সুসাইড করবো তোমার ওইখানে এসে তোমার সামনে, তুমি দেখো। এটা বলার পরে ও তো আরো খেপে গেল, আমি ওর ওইখানে যায় কেন সুসাইড করতে চাইলাম আর কেন ওইখানে আসতে চাইলাম, এটা আমার দোষ, এটা কি বাচ্চা টাচ্চা কিছু হয় নাই, এটা একটা নাটক, শুধু বিয়ে করানোর জন্য, বিয়ে করার জন্য এটা করতেছে, বিয়ে করার জন্য এটা করতেছি। আমি আমি মানে ওর মতো আর ছেলে পাবো না, ও আমার কাছে অনেক সুন্দর এটা বলি, আর সুন্দর ছেলে তো তোকে কেউ বিয়ে করবে না, এই জন্য এখন নাটক শুরু করছিস। পরে আমি আবার আপুকে বললাম যে আপু আচ্ছা আজকে তুমি আমার কাছে তোমার কাছে নিয়ে যাও, পরে আমি আবার ওকে রাত্রে ফোনে বুঝাবো। পরে ও বলতেছে, আমি এখন চলে যাব বাড়িতে, বাড়িতে গেলে ফোন অফ থাকবে। পরে আমি বলতেছি, না রবিউল তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি বাসায় যাই তোমাকে ফোন করব। পরে ও বলতেছে, আচ্ছা ঠিক আছে। পরে আমি বলছি, তুমি আমাকে বিয়ে করবে না? পরে বলতেছে না। পরে আমি বলতেছি, তাহলে আমি তোমার এখানে এসে যদি সুসাইড করি তাও না? কয় না তাও না। পরে আমি বললাম, তাহলে কি তুমি আমার সাথে আর সম্পর্ক রাখতে চাও না? পরে বলতেছে যে না রাখতে চাই না। পরে যখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আর আমার সাথে সম্পর্ক রাখতে হবে না, তুমি ভালো থেকো, আমি বাচ্চাটার ব্যবস্থা আমি করব, আর আমি তোমাকে কখনো ফোন দেব না, আমি আমার ভাগ্যকে মেনে নিলাম। পরে বলতেছে যে কি ব্যাপার, তুমি এত এই বললা বাচ্চা হয়েছে, আবার এত সহজে ভাগ্য মেনে নিলা, এই যে তুমি নাটক করলা আমার সাথে এতক্ষণ, আমার এই কষ্ট দিলা, প্যারার ভিতর রাখলা। পরে আমি বলতেছি, তুমি এখন এসব কথা বলতেছো কেন? পরে বলতেছে, তুই যে নাটক করলি এটাই তো তার প্রমাণ, তুই এত সহজেই মেনে নিলি ভাগ্যকে। পরে আমি বললাম যে দেখো আমি ওইখানে গেলে তুমি সুসাইড করবা, আবার আমি সুসাইড করতে চাইলেও তুমি বিয়ে করতে পারবা না, তাইলে এখন আমি আমার ভাগ্যকে মেনে না নিয়ে কি করব বলো? পরে বলতেছে যে ঠিক আছে রাখ, ফোন রাখ, এখন আমি বাড়িতে যাব, আমার খুব প্যারার ভিতর রাখলি। এটা বলে ফোন কেটে দেয়। আমি ওইখানে রাখতে থাকি। পরে একটা আপু বিশ্বাস করে না, পরে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে ডাক্তার বলে হ্যাঁ। পরে আপু অনেকগুলো ওষুধ কিনে আমাকে দিয়ে দেয় যে বাচ্চাটা যেন, ও যেহেতু ছেলে তোমাকে আর বিয়ে করতে চাচ্ছে না, তাহলে এটা তুমি নষ্ট করে চাকরিটা করো, আর ওইখানেও তো তোমাকে রাখবে না বাচ্চা সহ। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তা ওষুধ কিনে দেয়। পরে আমি ওষুধগুলো নিয়ে আমি সিরাজগঞ্জ চলে যাই। সিরাজগঞ্জ শহরে চলে যাওয়ার পর মানে ওইখানে যাওয়ার পরে আমি একটা বাসায় যাই। বাসায় যাই বলি যে আমি এই বাসাটায় থাকলে তাইলে আর কেউ কোনো সমস্যা করবে না। ও আমার আপু আমার ফোন রেখে দেয় যে ফোন থাকলেই তোমার রবিউলের কথা মনে পড়বে, তুমি রবিউলের ছবি দেখবা, ওর স্মৃতিগুলো তোমার চোখে ভাসবে, ওর সাথে কথা বলতে ইচ্ছা করবে। তোমার ফোন নাই, তুমি এখন থেকে যে টাকা বেতন পাবা সব টাকা হাতে দিয়ে দিবা আমার মেজ বোনের কাছে। পরে এখন আমি বললাম যে এখন তার মোবাইল চাওয়া যাবে না, এখন রাগের মাথায় আছে, ঠিক আছে মোবাইল নিয়ে নি।
পরে আমি যখন চলে যাই আমার আর খুঁজে পায় না, পরে আমি আমার একটা সিম ওইখানে যাই একটা ফোনে উঠাই, পরে দেখি যে সবাই ফোন দিচ্ছে পাগলের মতো আমার ফ্যামিলি। পরে আমি বলছি যে আমাকে ফোন দিচ্ছ কেন? পরে বলতেছে ফোন দিতেছি মানে তুই তুই ঢাকাতে যাস নাই, তুই বাড়িতে চলে গেছিস না, কোনে গেছিস বলস না কেন? পরে আমি বলতেছি না আমার ফোন কেড়ে নিয়েছো, আমি আর যাব না। পরে বলতেছে তুই ফোনের কারণে আমাদেরকে ছেড়ে চলে গেলি, কোন না কোন দূরে আমরা সারা রাত তোর টেনশন করলাম। আচ্ছা ঠিক আছে তুই চলে আয়, আমি তো ফোন দিচ্ছি। পরে বলছি ঠিক আছে ফোন দিলে আমার শর্ত আছে। পরে বলতেছে কি শর্ত? আমি বলছি যে আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। পরে আমার আপু বলতেছে বাচ্চা নষ্ট করতে কিভাবে থাকবি? এই ছেলে যদি তোকে বিয়ে করে রাখতো তাহলে তুই থাকতে পারতি, বিয়ে করছে এখন বাচ্চা নিয়ে থাকতেছি, জামাই অনেকদিন পর মেনে নেবে। পরে বললাম যে এত কিছু বুঝি না, তোমরা যদি এতে রাজি হও তাহলে আমাকে বলো, আমি আসতেছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে এটা বলে ওরা আমাকে মানে ধরবে। পরে আমি আসলাম আবার ওইখান থেকে সিরাজগঞ্জ থেকে আমি কিন্তু বাড়িতে যাইনি। পরে আসলাম, আসার পরে বলতেছে যে এই যে ফোন দিলাম, এই যে ফোনের সিম দিলাম, সবকিছু দিলাম, এখন তুমি তোমার জীবনের কোনটা ভালো হয় সেটা তুমি বেছে নিতে পারো। আর রবিউল যদি তোমাকে ভালোই বাসতো তাহলে ও কিছু না কিছু একটা ভালো হ্যাঁ বা না দুটোর একটা বলতো যে ডলিমনি তুমি এটা করো, আমরা সম্পর্কটা আগের মতোই থাকবে। ওই রবিউল তো কিছু বললো না। পরে আমার আপু আমাকে গাড়িতে উঠায় দিল আর গাড়িওয়ালাকে বলে দিল ভাই একে মাওনা নামায় দিবেন, এ যেন অন্য কোথাও না যায়। পরে গাড়িওয়ালাটা চলে গেল লোক ডাকতে। পরে আমি আমার গাড়ি থেকে নেমে আবার চলে যাই সিরাজগঞ্জ। ওইখানে গেলে আমাকে যে ওষুধগুলো দিছে ওইটা আমার ফ্রেন্ডটা হোক আপু হোক খাওয়াবে। পরে আমি ওইখানে চলে যাই। পরে আমার একটা ওইখানে ফুফু ছিল, ওইখানে আমি বলি যে ফুফু আমি তোমার এই বাসায় থাকবো এখন। পরে বলতেছে কে তুই জব করবি না? পরে আমি বলছি না জবটা আর করবো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে থাকতে পারো। পরে আমি বলতেছি আর কখনো কিন্তু যাব না, তোমার এখানেই থাকবো। পরে বলতেছে ঠিক আছে তাহলে আমি তোকে বিয়ে দিয়ে দেবো। পরে বলতেছি যে আচ্ছা ঠিক আছে। পরে আমি খাই না তো, কিছু খাইতে ভালো লাগে না আর খালি ঘুম আসে। আচ্ছা। পরে ফুবু বলতেছে কি ব্যাপার তুই খাস না কে? তুই যে পরিমাণ চুরি করে খাবার খাইতি এখন তোর সামনে থাকলে তুই খাস না। বাচ্চাটা তখনও পেটে? হ্যাঁ হ্যাঁ। পরে আমি ফুপুরে বললাম যে ফুপু এই ঘটনা, এই ছেলে তো এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না। পরে ফুপু বলতেছে আচ্ছা বিয়ে করতে না চাইলে এরও সমাধান আছে, তুই এটা নষ্ট করে ফেল তাইলে আর আমরা এখানে থাকবি, কোনো সমস্যা হবে না। পরে ভালো দেখে আমরা একটা বিয়ে দিয়ে দেবো তোকে। এটা বলার পরে আমি বললাম কি বলে, আমি যার জন্য এখানে চলে আসলাম জব ছেড়ে সেও বলতেছে বাচ্চা নষ্ট করতে। পরে রবিউল ওই দিন ফোন দিল, ফোন দিয়ে বলতেছে কই তুমি? পরে বললাম যে আমি ফুপুর বাসায় আইছি। কেন? পরে বলতেছে যে আমার ফ্রেন্ড তোমার সাথে কথা বলবে, আজম। পরে বলতেছে যে আমি বললাম যে আজম কি কথা বলবে? তুমি আমি জাগ দিয়ে ভূত ছাড়াবো, সেই তো ভূত, আমি আজমের সাথে কি বলবো? পরে বলতেছে প্লিজ 1 মিনিট কথা বলো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আজম বলতেছে যে ডলি তুমি এরকম পাগলামি করতেছো কেন? আর এরকম এই কয়েক দিনে কি কারো বাচ্চা হয়? পরে আমি বলছি যে ভাইয়া আপনিও বিশ্বাস করলেন না। পরে আমাকে বলতেছে রবিউল যেটা বলছে আমি তো সেটাই বলতেছি। পরে বলছে ও রবিউলের কথা বিশ্বাস হলো আর আমার কথা বিশ্বাস হলো না। পরে বলতেছে না। পরে আমি বলতেছি তাইলে ও বলতেছে রবিউল তো একটা চাকরি নেবে, পরে তোমাকে বলি বিয়ে করবে 2-3 মাস পর, এই যে আমার কাছে বললো। পরে এটা বলার পরে আমি তো খুব খুশি। পরে আমি বলছি ঠিক আছে তাইলে তো আমার আর কোনো টেনশনই নাই, আমার তাহলে এটা আর কিছু এটা নিয়ে আর কোনো টেনশন নেই। পরে বলছি রবিউল কি নিজের মুখে বলছে? পরে বলছে হ্যাঁ। পরে আমি বলছি তাহলে রবিউলের কাছে দেন। পরে রবিউলের কাছে দেওয়ার আগে বলতেছে যে শোনো তুমি যে চাকরিটা করো ওইখানে চলে যাও, চলে যায় তুমি রবিউল তোমারই থাকবে, ও তো তোমার। পরে বলতেছে